হ্যালো ফিউচার টিচার্স, ওয়েলকাম টু টুডে স্লাইড। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের প্রস্তুতিও খুব ভালোই চলছে। আজকে সাম বেসিক কনসেপ্ট অফ বায়োলজির লেকচার নাম্বার 3-তে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা কিছু অর্গান সিস্টেম এবং তাদের ফাংশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বাকি অর্গান সিস্টেমগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো লেকচার শুরু করার আগে আজকে টপিকগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা আগের ক্লাসটা রিভিশন করে নেব, তারপরে হোমওয়ার্ক ডিসকাশন করব। আগের ক্লাসে কিছু আমি কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো প্রথমে ডিসকাশন হবে। তারপরে আজকে আমরা কিছু অর্গান সিস্টেম নিয়ে কথা বলবো যেগুলো আগের ক্লাসে বাকি ছিল। এরপরে সে সমস্ত অর্গান সিস্টেমের আমরা ফাংশন নিয়ে কথা বলবো। তারপরে আমরা হোমিওস্ট্যাসিসটা জানবো, হোমিওস্ট্যাসিস কী, তার ফাংশনটা কী, তার বডিতে আমাদের কী কী ফাংশন সেটা করে থাকে। আর আজকের ক্লাসের আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, তো প্রথমে আমরা আগের ক্লাসের রিভিশনটা করে নিই। আগের ক্লাসে আমরা কিছু অর্গান সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। তো এখানে প্রথমে যে অর্গান সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, সেটা হলো স্কেলেটাল সিস্টেম। এটা আমরা কি পেয়েছিলাম, যে এটা বোন আর কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি একটা ফ্রেমওয়ার্ক আমাদের বডির মধ্যে, যেটা আমাদের বডিতে সাপোর্ট প্রোভাইড করে। ওকে, যেটা আমাদের বডিতে সাপোর্ট প্রোভাইড করে আর ইন্টারনাল স্ট্রাকচারগুলোকে প্রোটেক্ট করে। ওকে, প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গানস। এর কী কী ফাংশন আমরা দেখেছিলাম? এর ফাংশনগুলো আমরা পেয়েছিলাম সাপোর্ট করা, আমাদের মুভমেন্ট অ্যান্ড লোকোমোশনে সাহায্য করা, প্রোটেকশন করা ইন্টারনাল অর্গানসগুলোকে, বডির মধ্যে যে ব্লাড সেল প্রোডাকশন সেটাও কিন্তু আমাদের বোনসের মধ্যেই হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম রেড বোন ম্যারো। নাও মিনারেল স্টোরেজ, বিভিন্ন ধরনের মিনারেল বা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত কিছুকে হাড়ের মধ্যে স্টোর করা। এরপরে এনার্জি স্টোরেজে আমরা দেখেছিলাম যে ইয়েলো বোন ম্যারো যেটা ছিল তার মধ্যে ফ্যাটটাকে স্টোর রাখা। ওকে, তো এটা আমরা স্কেলেটাল সিস্টেম দেখেছিলাম। এর কম্পোনেন্টগুলো আমরা পেয়েছিলাম বোন অ্যান্ড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে ছিল আমাদের কার্টিলেজ অ্যান্ড লিগামেন্ট। ওকে, এই দুটো আমরা কম্পোনেন্ট পেয়েছিলাম। এরপর আমরা মাস্কুলার সিস্টেমটা দেখব। মাস্কুলার সিস্টেম আমরা কি দেখেছিলাম, যে একটা স্পেশালাইজড সেল, যেটাকে আমরা মাসল ফাইবার বলছিলাম, একটা স্পেশালাইজড সেল যেটা ছিল মাসল ফাইবার। এই মাসল ফাইবার দিয়ে কিন্তু আমাদের মাস্কুলার সিস্টেমটা তৈরি ছিল। আর এর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ছিল, যেটা হচ্ছে কন্ট্র্যাক্ট করা। মানে এই মাসল ফাইবারটা কন্ট্র্যাক্টাইল ইন নেচার, মানে সে তার আকারটাকে বড় করতে পারবে, আবার ছোট করতে পারবে, বড় করতে পারবে, ছোট করতে পারবে। তো এই যে পিরিয়ডিক রিল্যাক্সেশন অ্যান্ড কন্ট্রাকশন, এই যে পিরিয়ডিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এই প্রপার্টিটা কিন্তু মাস্কুলার সিস্টেমের মধ্যে রয়েছে। আর তার মাধ্যমেই কিন্তু এটা আমাদের বডিতে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশনে সাহায্য করে থাকে। তো এর ফাংশনটা আমরা কী কী পেয়েছিলাম? মুভমেন্ট করানো, বিভিন্ন বডি পোশ্চার আর স্টেবিলিটি সেটাকে মেনটেন করা, আমাদের বডিতে হিট প্রোডাকশন করা, হেল্প ইন সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনে হেল্প করা, অ্যান্ড ডাইজেশন আমরা দেখেছিলাম যে পেরিস্টালসিস মুভমেন্টটা সেটাও কিন্তু আমাদের স্মুথ মাসলস অফ ইসোফেগাসের মাধ্যমেই হয়েছিল। নাও সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন, এগেইন এটা আমাদের বডিতে সাপোর্ট প্রোভাইড করে লাইক স্কেলেটাল সিস্টেম, অ্যান্ড প্রোটেকশন অফ ইন্টারনাল অর্গানস, এটাও আমাদের বডিতে ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করে। নেক্সট উই হ্যাভ সার্কুলেটরি সিস্টেম। এটা আমরা কি দেখেছিলাম, যে এটা কিছু নেটওয়ার্ক অফ অর্গান নিয়ে তৈরি, যার মধ্যে ছিল আমাদের হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড। এই সমস্ত অর্গান নিয়ে কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমটা তৈরি, যার কাজ ছিল অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোন এবং বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্টকে আমাদের পুরো বডিতে সেটাকে সার্কুলেট করানো বা পুরো বডিতে আমাদের সেটাকে ট্রান্সপোর্ট করা, এটা ছিল তার মেন কাজ। ওকে, তো ট্রান্সপোর্টেশন অফ গ্যাস, টেম্পারেচার রেগুলেশন ছিল। ওকে, ক্লটিং মেকানিজমে হেল্প করতো, পিএইচ অ্যান্ড ফ্লুইড ব্যালেন্সে হেল্প করতো, ইমিউন ডিফেন্সেও কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমের কাজ আমরা দেখেছিলাম। যে বিভিন্ন ধরনের যে ইমিউনোগ্লোবুলিন রয়েছে আমাদের বডিতে, বা আমাদের ইমিউন সিস্টেমের একটা যে মেজর পোর্শন আমাদের হোয়াইট ব্লাড সেল, সেটাও কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমেরই অংশ। তো ইমিউন সিস্টেমেও এর একটা মেজর ফাংশন বা মেজর রোল রয়েছে।
এরপরে আমরা যে অর্গান সিস্টেম নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল রেসপাইরেটরি সিস্টেম। এখানে আমরা কি দেখেছিলাম, এটা এমন একটা বায়োলজিক্যাল সিস্টেম যেটা রেসপন্সিবল ছিল ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন আওয়ার বডি, যেটা আমাদের বডিতে অক্সিজেনটাকে অ্যালাউ করতো আর কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে বের করে দিত। ওকে, তো এর মেন ফাংশনটা আমরা কি পেয়েছিলাম, প্রথমেই এর মেন ফাংশন হয়ে যাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা, অক্সিজেনটাকে সাপ্লাই করা আর কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে রিমুভ করে দেওয়া। আর এই কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভালের মাধ্যমেই এই পিএইচটাকে রেগুলেট করতো। আর আমাদের যে ভোকাল কর্ড বা অ্যাডামস অ্যাপেল, সেখান থেকে যখন এয়ার ফ্লো হয় সেটার মাধ্যমে কিন্তু ভোকালাইজেশন বা সাউন্ড প্রোডাকশন হয়। এরপর এর প্রোটেকশন করা, মানে আমরা যে এয়ারটাকে ইনহেল করি সে এয়ারটাকে বা সেই বাতাসটাকে কিন্তু এই রেসপাইরেটরি ট্র্যাক সেটা কিন্তু সেটাকে ফিল্টার আউট করে আর সেখান থেকে যে কোনো ধরনের হার্মফুল প্যাথোজেন বা যে কোনো ডাস্ট এই জিনিসগুলোকে রিমুভ করে দেয়, আর সেটার মাধ্যমে এটা কিন্তু আমাদের প্রোটেকশন করে। অলফ্যাকশনটা কী ছিল আমাদের কাছে, ঘ্রাণ নেওয়া। আমরা বিভিন্ন ধরনের যে ঘ্রাণ নিই, গুড স্মেল, ব্যাড স্মেল, এইটা আমরা কিন্তু করতে পারি বাই দ্য হেল্প অফ রেসপাইরেটরি সিস্টেমের একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে অলফ্যাকশন। অলফ্যাক্টরি টিস্যু আমাদের মধ্যে থাকে, তার মাধ্যমে আমরা কিন্তু এটা করতে সক্ষম হই। এরপরে আমাদের কাছে রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমটা কী ছিল, যে এটা এমন একটা অর্গান সিস্টেম যেখানে যার মূল যে কাজটা ছিল সেটা হচ্ছে ফুডটাকে ব্রেকডাউন করে নিয়ে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসে ভেঙে নেওয়া। ওকে, ফুডটাকে নিউট্রিয়েন্টসে ভেঙে নেওয়া আর সেই নিউট্রিয়েন্টসটাকে বডিতে অ্যাবজর্ব করা। ওকে, অ্যাবজর্ব ইনটু দ্য ব্লাড স্ট্রিম আর এলিমিনেট দ্য ওয়েস্টটাকে এলিমিনেট করে দেওয়া। ওকে, যে বর্জ্য পদার্থটা আমাদের বডিতে বেঁচে যায় আফটার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, সেই ওয়েস্ট প্রোডাক্টটাকে কিন্তু বডি থেকে বের করে দেওয়া, এটাই ছিল তার একটা কাজ। তো ফাংশনের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম, প্রথমেই হচ্ছে ইনজেকশন, খাবারটাকে মুখে গ্রহণ করা, মুখে নেওয়া, এটা হচ্ছে ইনজেকশন। তারপরে আমরা দেখেছিলাম ডাইজেশনেরও আমরা প্রসেস দেখেছিলাম, মেকানিক্যাল ডাইজেশন, তারপরে কেমিক্যাল ডাইজেশন, অ্যান্ড দেন উই হ্যাভ অ্যাবজর্পশন। ওকে, তো আমরা কী কী পেয়েছিলাম ডাইজেশনে, মেকানিক্যাল ডাইজেশন, কেমিক্যাল ডাইজেশন আর তারপরে ছিল অ্যাবজর্পশন। তো এই তিনটা আমরা প্রসেস দেখেছিলাম ডাইজেশনের মধ্যে। ডাইজেশনটা কি, যে ফুড পার্টিকেলটাকে নিউট্রিয়েন্টসে ভেঙে নেওয়া বা স্মল মলিকিউলসে ভেঙে নেওয়া। এরপরে অ্যাবজর্পশনটা আমরা পেয়েছিলাম, তারপরে সিক্রেশন অফ বাইল, সিক্রেশন অফ ভেরিয়াস এনজাইমস, সিক্রেশন অফ অ্যাসিড, এ সমস্ত আমরা পেয়েছিলাম। মোটিলিটির মধ্যে আমরা কী পেয়েছিলাম, পেরিস্টালসিস মুভমেন্ট। এরপরে এক্সক্রিশনটা কি, যে আমাদের বডিতে আফটার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন যে ওয়েস্ট প্রোডাক্টটা বেঁচে যায় সেটাকে বডি থেকে বের করে দেওয়া বা এলিমিনেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট ইজ নোন অ্যাজ এক্সক্রিশন। ওকে, তো এই ছিল একটা কুইক রিক্যাপ আগের ক্লাসের। এইবার আমরা আগের ক্লাসের যে হোমওয়ার্কটা আমরা দিয়েছিলাম, যে হোমওয়ার্কটা আমাদের কাছে ছিল, সেটা আমরা একটু ডিসকাস করে নেব। তো আগের ক্লাসে অনেক কটা হোমওয়ার্ক কিন্তু দেওয়া ছিল, প্রায় 19টা। ওকে, তো ওয়ান বাই ওয়ান আমরা সেগুলো প্রথমে ডিসকাস করে নিই। প্রথমে আমাদের কাছে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা পাচ্ছি যে স্কেলিটাল মাসেল সম্বন্ধে কি বলা হচ্ছে, আমরা অপশনগুলো দেখে নেবো ওয়ান বাই ওয়ান। ইনভলেন্টারি অ্যান্ড ফাউন্ড ইন হার্ট। স্কেলিটাল মাসেল কি হার্টে পাওয়া যায়? নো, হার্টে হচ্ছে কার্ডিয়াক মাসেল, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। Okay, so this is not the answer. Voluntary and attached to bone. Yes, স্কেলেটাল মাসল যেটা ছিল সেটা আমাদের ভলেন্টারি ছিল। ভলেন্টারি মানে আমরা সেটাকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারতাম। আর অ্যাটাচ টু বোন, যেটা বোনের সাথে অ্যাটাচ থাকে, এটা নিয়ে আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সো দিস ইজ ট্রু। ইনভলেন্টারি না, আমরা চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারি, তো ইনভলেন্টারি কিন্তু হবে না। ওকে, অ্যান্ড ফাউন্ড ইন স্টমাক, নো, দ্যাট ইজ involuntary and found in stomach, this is smooth muscle, not skeletal muscle. ওকে, তো এই অপশনটাও কিন্তু হবে না। এরপরে ভলেন্টারি অ্যান্ড ফাউন্ড ইন ব্লাড ভেসেলস, নো, দিস ইজ অ্যাগেইন নো। এখানে ভলেন্টারি তো হবে, কিন্তু ফাউন্ড ইন ব্লাড ভেসেলস এইটা হবে না। ওকে, এটা ব্লাড ভেসেলসে কিন্তু ভলেন্টারি মাসল পাওয়া যায় না। ওকে, তো এখানে এই অপশনটাও আমাদের কাছে হবে না, তো আমাদের ট্রু হচ্ছে বি অপশন। ওকে,
আমি কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু আমি এক্সপ্লেন করছি, যাতে করে যে কোনো অপশন থেকে যদি কোশ্চেন ফ্রেম হয় তাহলে সেটাও যাতে তোমরা হ্যান্ডেল করতে পারো। নেক্সট আমাদের কার্ডিয়াক মাসল নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কার্ডিয়াক মাসলস আর, কার্ডিয়াক মাসলসটা কীরকম ছিল আমাদের কাছে? ফাউন্ড ইন হার্ট, অবশ্যই হার্টে পাওয়া যাবে। তো এই যে লিম্স অ্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এই দুটো তো আমাদের এখানে ভুল হয়ে যাবে, যে কার্ডিয়াক মাসল লিম্স আর ডাইজেস্টিভ ট্র্যাকে পাওয়া যায় না। নাও ফাউন্ড ইন হার্ট, এর পরে কি বলা হচ্ছে? ভলেন্টারি। হার্টে পাওয়া যায় কিন্তু ভলেন্টারি, আমরা চাইলে কি হার্টবিট কন্ট্রোল করতে পারি? মানে আমরা নিজেরা চাইলে সেটা না, হার্টবিট আমরা আমাদের শরীর আনকনসিয়াসলি করে বা সাবকনসিয়াসলি করে, সেটা বাই দ্য হেল্প অফ নার্ভাস রেগুলেশন অ্যান্ড হরমোনাল রেগুলেশন। আমরা কিন্তু চাইলে নিজের ইচ্ছেতে কিন্তু আমরা করতে পারি না, মানে যেটাকে আমাদের বলা হয় কনসিয়াসলি, আমরা কনসিয়াসলি সেটাকে করতে পারি না। সো দিস ইজ ভলেন্টারি অ্যাকশন। তো হার্টটা কিন্তু আমরা ভলেন্টারিলি বা কনসিয়াসলি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এটা হবে না। তো কার্ডিয়াক মাসলস আর ইনভলেন্টারি, ওকে, দ্যাট ইজ রেগুলেটেড বাই নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন অর হরমোনাল মিনস। তো আমাদের এইটা অপশন রাইট অপশন হয়ে যাবে। তো দিস ইজ দ্য আনসার। নেক্সট উই হ্যাভ স্মুথ মাসলস আর ফাউন্ড ইন। স্মুথ মাসল কোথায় পাওয়া যায়? বাইসেপসে না, বাইসেপসে এটা স্কেলিটাল মাসল, skeletal muscle. Okay, walls of internal organs like stomach, yes, this is true. Heart na, heart e hocche cardiac muscle, this is cardiac muscles. And bone to কোনো muscles না। Okay, তো আমাদের true option হয়ে যাচ্ছে এখানে wall of internal organs like stomach. ওকে, নেক্সট আমরা পাচ্ছি ফাংশন অফ মাস্কুলার সিস্টেম ইনক্লুড। মাস্কুলার সিস্টেমের ফাংশনটা কী ছিল? মাস্কুলার সিস্টেমের ফাংশনটা কী ছিল? প্রডিউসিং blood cells? No, this was function of skeletal system. Skeletal system, okay. Generating heat through contraction, yes. Muscular system কিন্তু heat production করতো through contraction. Now filtering waste, nah, this is not the function of skeletal system, this is excretory system, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এরপর স্টোরিং মিনারেলস, এটা এগেইন ফাংশন অফ স্কেলিটাল সিস্টেম। ওকে, তো আমাদের ট্রু অপশনটা হচ্ছে এখানে জেনারেটিং হিট থ্রু কন্ট্রাকশন। এরপর সার্কুলেটরি সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, ইয়েস। ডাইজেস্টিং ফুড না, এটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। প্রডিউসিং হরমোনস না, এটা এক্সক্রিটরি সিস্টেমের পার্ট। ফিল্টারিং এয়ার না, এটা রেসপিরেটরি সিস্টেমের পার্ট। ওকে, তো আমাদের ট্রু অপশনটা হচ্ছে এখানে অপশন নাম্বার এ। দেন দ্য হার্ট ইজ হার্টটা কি আমাদের? এটা কি বোন? না। মাসলস, ইয়েস। কার্টিলেজ? নো। লিগামেন্ট? নো। তো হার্ট আমাদের একটা মাস্কুলার অর্গান, হার্ট ইজ এ মাস্কুলার অর্গান। নেক্সট উই হ্যাভ আর্টারিজ ক্যারি ব্লাড। আর্টারি কোথা থেকে কোথায় ব্লাড নিয়ে যায়? ফ্রম দ্য হার্ট টু দ্য বডি, ফ্রম দ্য বডি টু দ্য হার্ট, অনলি উইদিন দ্য লাংস, এই দুটো তো হবে না। ওকে, অনলি টু দ্য ব্রেন। ফ্রম দ্য হার্ট টু দ্য বডি, হার্ট থেকে বডি নিয়ে যায় আর্টারি, না বডি থেকে হার্ট? আমাদের ট্রু অপশনটা হচ্ছে এখানে হার্ট টু বডি। ওকে, এই অপশনটা কিন্তু ট্রু না। এখানে আমরা যদি একটা সিম্পল রিপ্রেজেন্টেশন দেখানোর চেষ্টা করি যে এটা আমাদের হার্ট আর এটা আমাদের বডি, তো হার্ট থেকে বডিতে কিভাবে ব্লাড সাপ্লাই হয়, তো হার্ট থেকে যে ব্লাড ভেসেলগুলো বডিতে রক্তটা নিয়ে যায়, হার্ট থেকে যেটা অরিজিনেট হয় আর বডিতে রক্তটা নিয়ে যায়, ব্লাডটা নিয়ে যায়, সেটাকে আমরা বলি আর্টারি। আর বডি থেকে যে ব্লাডটা কালেক্ট করে পুনরায় হার্টে নিয়ে যায়, সেই ব্লাড ভেসেলসগুলোকে আমরা বলি ভেন্স। ওকে, তো আমরা এখানে নামটা লিখে নিই, দিস ইজ আর্টারি অ্যান্ড দিস ইজ ভেইন। তো আর্টারিটা কি? যেটা আমাদের হার্ট থেকে ব্লাডটা নিয়ে আসে, যেটা আমাদের হার্ট থেকে ব্লাডটা বডিতে নিয়ে আসে, আর যেটা বডি থেকে ব্লাডটাকে পুনরায় হার্টে নিয়ে যায় সেটা হচ্ছে ভেইন। ওকে, নেক্সট প্রশ্নটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, ক্যাপিলারিজ আর ইনভলভড ইন।
এটা আমরা পড়েছিলাম এর আগে যে নিউট্রিয়েন্ট অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ, দিস নট পাম্পিং অফ ব্লাড, নট স্টোরিং ব্লাড, নট প্রডিউসিং হরমোন। তো আমাদের কারেক্ট আনসার ইজ এ। এরপরে বলা হচ্ছে যে ব্লাড ইজ কনসিস্ট অফ অনলি প্লাজমা, অনলি প্লাজমা নো, অনলি রেড ব্লাড সেলস নো, প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস অ্যান্ড প্লাজমা। এই সবগুলো নিয়ে কিন্তু প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস সবগুলো নিয়ে কিন্তু ব্লাডটা তৈরি। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। এখানে বলা হচ্ছে অনলি হোয়াইট ব্লাড সেলস নো। তো আমরা দেখেছিলাম যে আমাদের কাছে যে ব্লাডটা ছিল সেটা কিন্তু আমাদের প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস এগুলো নিয়ে কিন্তু তৈরি ছিল। প্লাজমাটা আমাদের কাছে ছিল 55% আর এটা আমাদের কাছে ছিল 45%। তো এই দুটো কিন্তু এলিমেন্ট হচ্ছে আমাদের ব্লাডের। এরপরে যে প্রশ্নটা আমাদের বলা হচ্ছে যে রেসপাইরেটরি সিস্টেম ইজ রেসপন্সিবল ফর, রেসপাইরেটরি সিস্টেমের কাজটা কি ছিল? ডাইজেস্টিং ফুড, নো, দিস ইজ ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। এরপরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ইয়েস। এরপরে পাম্পিং অফ ব্লাড, নো, দিস ইজ সার্কুলেটরি সিস্টেমের কাজ। স্টোরিং নিউট্রিয়েন্টস, দিস ইজ স্কেলিটাল সিস্টেমের কাজ। তো আমাদের ট্রু অপশনটা হচ্ছে এখানে অপশন বি। এরপরে আমরা দেখছি কম্পোনেন্টস অফ রেসপাইরেটরি সিস্টেম ইনক্লুড। রেসপাইরেটরি সিস্টেমের কম্পোনেন্টগুলো কী কী ছিল? হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস, নো, দিস ইজ সার্কুলেটরি সিস্টেম। নোজ, pharynx, yes, nose, pharynx, larynx, trachea, bronchi, lungs and diaphragm, these all are the parts of respiratory system. This is absolutely true. এরপরে আমাদের বলা হচ্ছে stomach and intestine, this is digestive system. Bones and muscles, skeletal system. তো এখানে অপশন বি। নেক্সট আমাদের বলা হচ্ছে দ্য ডায়াফ্রাম ইজ এ পার্ট অফ, ডায়াফ্রাম কার পার্ট ছিল? ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, সরি, নট রেসপাইরেটরি সিস্টেমের পার্ট, ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না, নট সার্কুলেটরি, নট স্কেলেটন। তো দিস ওয়াজ রেসপাইরেটরি সিস্টেমের পার্ট। এরপরে বলা হচ্ছে যে প্রাইমারি ফাংশন অফ রেসপাইরেটরি সিস্টেম ইজ, রেসপাইরেটরি সিস্টেমের প্রাইমারি ফাংশন কী ছিল? প্রডিউসিং হরমোন, নট অ্যাট অল। অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, নো। রেসপাইরেটরি সিস্টেম বলা হচ্ছে ফ্যাসিলিটেট গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ইয়েস। ফিল্টার ব্লাড, নো। এইটা হয়ে যাবে। প্রডিউসিং ব্লাড, এটা আমরা অলরেডি অনেকবার বলে নিয়েছি। এটা কার কাজ? হরমোন, দিস ইজ এন্ডোক্রাইন সিস্টেম। অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, দিস ইজ ডাইজেস্টিভ সিস্টেম। ফিল্টার ব্লাড, দিস ইজ এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। ওকে, এরপর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইনক্লুড, ডাইজেস্টিভ সিস্টেম হার্ট অ্যান্ড লাংস, নো, দিস ইজ সার্কুলেটরি সিস্টেম। ইয়েস, এখানে কী কী বলা হচ্ছে? মাউথ, ইসোফেগাস, স্টমাক, ইন্টেস্টাইন, লিভার, প্যাঙ্ক্রিয়াস, গল ব্লাডার, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। ওকে, এরপরে কি বলা হচ্ছে? যে বোনস অ্যান্ড মাসেলস, নো। ব্রেন, স্পাইনাল কর্ড, দিস ইজ নার্ভাস সিস্টেম, দিস ইজ স্কেলিটাল সিস্টেম। ওকে, এরপরে বলা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন ইনভলভস। মেকানিক্যাল ডাইজেশনটা কী ছিল? এনজাইমস ব্রেকিং ডাউন ফুড, নো, দিস ওয়াজ chemical digestion, this was chemical digestion. এরপরে chewing and churning, yes, this was mechanical digestion. Absorption of nutrients, no, absorption, this was. Filtering waste, no, এটা excretory সিস্টেমের কাজ। তো আমাদের কাছে ট্রু অপশন হচ্ছে chewing and churning। এরপরে বলা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন ইজ এইডেড বাই। কেমিক্যাল ডাইজেশনটা কার মাধ্যমে হয়? এইডেড মানে সাহায্য, বা যার মাধ্যমে হয় বা যার সাহায্যে হয়। কেমিক্যাল ডাইজেশনটা কার সাহায্যে হয়? ইয়েস, এনজাইমস, স্টমাক অ্যাসিড অ্যান্ড বাইল। এটা আমাদের ট্রু অপশন, নট বোনস, নট লিগামেন্টস, নট কার্টিলেজ। তো এখানে আমাদের ট্রু অপশনটা হচ্ছে এনজাইম, স্টমাক অ্যাসিড অ্যান্ড বাইল। এরপরে আমরা দেখছি নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন প্রাইমারিলি অকার্স ইন। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটা কোথায় হয়? সমস্ত কিছু আমি বলেছিলাম অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম স্মল ইন্টেস্টাইনেই হয়ে যায়, অ্যাপ্রক্সিমেটলি 70%। ওকে, তো দিস ইজ দ্য আনসার। লার্জ ইন্টেস্টাইনে কিছু মাত্রায় হয়, স্টমাকে না, স্টমাকে কোনো অ্যাবজর্পশন হয় না। লার্জ ইন্টেস্টাইনে স্মল অ্যামাউন্ট, ভেরি ভেরি লিটল। আর লিভারেও হয় না। ওকে, তো আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি।
এরপরে আমাদের বলা হচ্ছে যে প্রসেস অফ ইনজেকশন রেফার্স টু, ইনজেকশনটা আমাদের কী ছিল, খাবারটাকে মুখে নেওয়া। ওকে, তো ব্রেকিং ডাউন ফুড নট, টেকিং টেকিং ফুড থ্রু দ্য মাউথ, টেকিং ইন ফুড থ্রু দ্য মাউথ, ইয়েস। অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস নো, এলিমিনেটিং ওয়েস্ট নো। তো আমাদের কাছে কী হয়ে যাবে, টেকিং ফুড থ্রু দ্য মাউথ। এরপরে বলা হচ্ছে যে পেরিস্টালসিস ইজ, পেরিস্টালসিস কী ছিল, পেরিস্টালসিস কি কোনো এনজাইম ছিল? নো, এটা ছিল মাস্কুলার কন্ট্রাকশন দ্যাট মুভস ফুড থ্রু দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ইয়েস। কম্পোনেন্ট অফ ব্লাড? নো। আ বোন ইন স্কেলেটাল সিস্টেম? নো, পেরিস্টালসিস কোনো বোন না। তো পেরিস্টালসিস ইজ আ প্রসেস। সো দিস পেরিস্টালসিসটা কি ছিল, মাস্কুলার কন্ট্রাকশন দ্যাট মুভ ফুড থ্রু দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ওকে, তো এগুলো ছিল আমাদের আগের দিনের হোমওয়ার্ক যেগুলো আমরা ডিসকাস করলাম। যদি কারো কোনো প্রশ্নে কোনো ডাউট থেকে থাকে বা বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এবার আমরা আজকের টপিকটা দেখব, অর্গান সিস্টেম ইন হিউম্যান বডি অ্যান্ড দেয়ার ফাংশনস। কিছু অর্গান সিস্টেম নিয়ে আমরা আগের দিন কথা বলেছিলাম, বাকি যে অর্গান সিস্টেমগুলো আমাদের বডিতে রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে যে অর্গান সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা এখানে দেওয়া রয়েছে রেসপাইরেটরি, sorry, this is not respiratory system, let me correct this. Okay, this is our excretory system. Okay, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি excretory system। তো আমরা দেখে নেব excretory সিস্টেমটা কি। এটা এমন একটা সিস্টেম, এমন একটা বায়োলজিক্যাল সিস্টেম, ওকে, যেটা আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টটাকে রিমুভ করে, ওয়েস্ট প্রোডাক্টটাকে রিমুভ করে অ্যান্ড এক্সেস সাবস্টান্সেস ফ্রম দ্য বডি টু মেনটেন হোমিওস্ট্যাসিস। আমাদের বডিতে হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করার জন্য যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে সেটাকে বডি থেকে রিমুভ করা, আর যে সমস্ত এক্সেস সাবস্টান্স থাকে সেগুলোকে বডি থেকে রিমুভ করা। তো এটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের কাজ। এখানেও আবার রেসপিরেটরি রয়েছে, জাস্ট আ মিনিট। ওকে, তো এক্সক্রিটরি সিস্টেমটা কি দেখলাম আমরা, এক্সক্রিটরি সিস্টেম ইজ এ বায়োলজিক্যাল সিস্টেম দ্যাট রিমুভস ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্টটাকে বডি থেকে বাইরে বের করা, আর যে এক্সেস সাবস্টান্স আমাদের বডিতে থাকে সেগুলোকে বডি থেকে বাইরে বের করে দেওয়া। এক্সেস সাবস্টান্স মানে যে সমস্ত আমাদের বডিতে নিড নেই, যার প্রয়োজন নেই, সে সমস্ত জিনিসকে বডি থেকে বাইরে বের করে দেওয়া, যাতে করে আমাদের বডির হোমিওস্ট্যাসিসটা মেনটেন থাকে। এবার হোমিওস্ট্যাসিসটা কী জিনিস সেটা নিয়ে কিন্তু আমরা একটা ডিফারেন্ট টপিকে আলোচনা করবো, আজকে আলোচনা হবে, সেটা একটা ডিফারেন্ট টপিক, এটা ইন শর্ট কিন্তু বোঝা যাবে না। ওকে, তাই এখনকার মতো এটা এটুকু জানো যে হোমিওস্ট্যাসিস একটা এমন একটা জিনিস যেটা আমাদের বডিতে মেনটেন থাকা অত্যন্ত জরুরি। সেটা যদি মেনটেন না থাকে তাহলে আমাদের বডি কিন্তু অপটিমাম লেভেলে ফাংশন করতে পারবে না, বা আমরা সঠিকভাবে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারবো না। ওকে, নাও এই এক্সক্রিটরি সিস্টেমের কাজ বা কম্পোনেন্টসগুলো কী কী, কম্পোনেন্টস কী কী? কম্পোনেন্ট ইনক্লুডস কিডনি, ইউরেটার, ব্ল্যাডার, ইউরেথ্রা, লিভার, লাংস অ্যান্ড স্কিন। ওকে, এইখানে একটা জিনিস দেখবে যে এই অবধি তো আমরা নর্মালি আপ টু ইউরেথ্রা, এই অবধি আমরা নর্মালি এক্সক্রিটরি সিস্টেমে পড়ে থাকি যে এই সমস্ত এক্সক্রিটরি সিস্টেমের একটা পার্ট বা অর্গানস। কিন্তু এই যে বাকি যে বলা হচ্ছে লিভার, লাংস, স্কিন, এরাও কিন্তু এক্সক্রিটরি সিস্টেম হিসেবে কাজ করে। কারণ কি, এরাও বিভিন্ন ধরনের বডি যে টক্সিক পদার্থ সেটাকে এরা এক্সক্রিট করে। যেমন লিভার বাইলের সাথে যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, এ সমস্ত যে পিগমেন্টস এটাকে বডি থেকে বাইরে বের করে দেয়। আমরা যে সমস্ত আমরা ড্রাগ নিই, ড্রাগ মিন্স মেডিসিন, তো যে সমস্ত আমরা মেডিসিনস নিই সেই মেডিসিনসটাকে বডিতে মেডিসিনটা কাজ করার পরে সেই মেডিসিনটাকে বডি থেকে রিমুভ করা, সেটাও কিন্তু আমাদের লিভারের কাজ। ওকে, তারপরে লাংসের কাজটা কি, এই CO2টাকে বাইরে বের করে দেয়। স্কিনের কাজ কি, স্কিন কিন্তু আমাদের বডিতে বাই সোয়েট, ঘামের মাধ্যমে কিন্তু কিছু কিছু ওয়েস্ট প্রোডাক্টটাকে শরীরের বাইরে বের করে দেয়। তাই লিভার, লাংস অ্যান্ড স্কিন অলসো কনসিডার্ড অ্যাজ এক্সক্রিটরি অর্গান। ওকে, এগুলোকেও কিন্তু এক্সক্রিটরি অর্গান হিসেবে কনসিডার করা হয়। নাও এখানে আমরা যে এক্সক্রিটরি সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ এক্সক্রিটরি সিস্টেম।
এর বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে আমরা এখানে একটু দেখে নিই যে কী কী কম্পোনেন্টের রয়েছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান পেয়ার অফ কিডনি কটা রয়েছে, ওয়ান পেয়ার, এক জোড়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউরেটার রয়েছে আমাদের কাছে, ইউরেটার, এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে ওয়ান পেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউরিনারি ব্ল্যাডার, দিস ইজ ইউরিনারি ব্ল্যাডার। ওকে, এটা রয়েছে আমাদের কাছে ওয়ান, একটাই মাত্র। আর এই যে আমরা ইউরিনারি ব্ল্যাডার থেকে যেটা আমরা বেরোচ্ছে দেখতে পাচ্ছি, এই যে টিউবটা যেটা ইউরিনারি ব্ল্যাডার থেকে বেরোচ্ছে বাইরের দিকে, সেটা হচ্ছে ইউরেথ্রা। আর এই ইউরেথ্রার মাধ্যমে কিন্তু আমাদের যে ইউরিনটা সেটা বডির বাইরে বেরিয়ে যায়। তো এটাও কিন্তু ওয়ান, অনলি ওয়ান। তো এখানে পেয়ারে কি কি আছে আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ান পেয়ার অফ কিডনি অ্যান্ড ওয়ান পেয়ার অফ ইউরেটার। ওকে, দিস ইজ ইউরিনারি ব্ল্যাডার অ্যান্ড দিস থিং ইজ ইউরেথ্রা, যেটা আমাদের বডির বাইরে বের হয়ে যায়। ওকে, এরপর আমরা বডির মধ্যে এর বিভিন্ন ফাংশনগুলো দেখব। তো এখানে প্রথমে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট রিমুভাল, বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টটা রিমুভ করে দেওয়া। আমাদের বডিতে মেটাবলিজমের মাধ্যমে বিভিন্ন তো ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু আমাদের মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয়। আর এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কিন্তু বডির জন্য অত্যন্ত টক্সিক, এটাকে বডি থেকে বের করে দেওয়া অত্যন্ত জরুরি। তাই এই ফাংশনটা পারফর্ম করে কিন্তু আমাদের এক্সক্রিটরি সিস্টেম। এরপরে আমরা পাচ্ছি ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, বডিতে রেগুলেট ফ্লুইড লেভেলস। আমরা রেগুলার জল পান করতে থাকি, তো যে জলটা আমাদের বডিতে এক্সেস হয়ে যায় সেটাকে কিন্তু বডি থেকে বের করে দেওয়া, যাতে করে বডিতে একটা ফ্লুইড লেভেল মেনটেন থাকে, সেটাও কিন্তু এক্সক্রিটরি সিস্টেমের কাজ। এরপরে বিভিন্ন ধরনের আয়ন কনসেন্ট্রেশন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, তাই না, বিভিন্ন ধরনের যে আয়নস রয়েছে বডিতে, ক্যালসিয়াম, এই ধরনের আয়নগুলো কিন্তু বডিতে তার একটা প্রপার কনসেন্ট্রেশন মেনটেন করাটাও কিন্তু এক্সক্রিটরি সিস্টেমের কাজ। যেটা এক্সেস রয়েছে সেটাকে বডি থেকে বের করে দেওয়া, যদি কম থেকে থাকে তাহলে বডিতে অ্যাবজর্ব করা। ওকে, এরপরে হচ্ছে ব্লাড ফিল্ট্রেশন, এটা আমাদের ব্লাডটাকে ফিল্টার আউট করে আর ব্লাড থেকে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থটাকে বাইরে বের করে দেয়। যা কিডনি ফিল্টার্স ব্লাড টু রিমুভ টক্সিনস, বিভিন্ন ধরনের টক্সিনস। কী কী টক্সিনস আমরা ইতিমধ্যে দেখলাম, সেগুলো কী কী ছিল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই বিভিন্ন ধরনের যে টক্সিক সাবস্টান্স এগুলোকে বডি থেকে বের করে দেয়। আর এক্সেস সাবস্টান্স মানে কি, যেটা আমাদের বডিতে এক্সেস ফ্লুইড, ঠিক আছে, সেটাকে বডি থেকে বের করে দেয়। এরপরে হচ্ছে পিএইচ রেগুলেশন, বডিতে কিন্তু পিএইচটাকে রেগুলেট করে বাই মেনটেনিং দ্য লেভেল অফ ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা কিন্তু একটা অ্যাসিড, এটার মাধ্যমে কিন্তু আমাদের বডিতে পিএইচ লেভেলটা কমে যায়। ওকে, তো সেটাকে বডি থেকে এলিমিনেট করার মাধ্যমে কিন্তু আমাদের বডিতে পিএইচটাকে মেনটেন করে, অ্যাসিড বেস ব্যালেন্সটাকে বডিতে বজায় রাখে। এরপরে ব্লাড প্রেশার কন্ট্রোল, এটা আমাদের বডিতে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। ওকে, অ্যাডজাস্ট ব্লাড ভলিউম ভায়া ওয়াটার রিটেনশন অর এক্সক্রিশন, এর মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। আরেকটা মেকানিজম রয়েছে এখানে, সেটা মেনশন করা নেই। আরেকটা মেকানিজম রয়েছে, সেটাকে বলা হয় রাস, RAAS, রাস। এর মাধ্যমে কিন্তু সে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ওকে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এক্সক্রিটরি সিস্টেমে। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এই রাস সিস্টেমের মাধ্যমে কিন্তু বডিতে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। এরপর ডিটক্সিফিকেশন, আমাদের বডিতে ডিটক্সিফাই করে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টটাকে বডি থেকে বাইরে বের করে। যেমন এক্সক্রিটরি সিস্টেমে আমরা আরও পার্ট যেমন দেখেছিলাম, লিভার, স্কিন, ঠিক আছে, এরা কি কাজ করে, লিভার ব্রেকস ডাউন হার্মফুল সাবস্টান্সেস, এভাবে আমাদের বডিটাকে লিভার কিন্তু ডিটক্সিফাই করে। এরপরে স্কিন এক্সক্রিটস সল্ট, ইউরিয়া থ্রু সোয়েট, একটু আগে আমরা বললাম না যে সোয়েট বা ঘামের মাধ্যমে কিন্তু
স্কিন বিভিন্ন এক্সক্রিটরি সাবস্টান্সকে বাইরে বের করে দেয়, যেমন ইউরিয়া, সল্ট, এক্সেস সল্ট, ঠিক আছে, এই ধরনের জিনিসকে কিন্তু বডি থেকে বাইরে বের করে দেয়। এরপরে মেন অর্গানস এবং তার রোল। এক্সক্রিটরি সিস্টেমে মেন কী কী অর্গান রয়েছে এবং তাদের রোলটা কী, ইন শর্ট সেটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিডনি রয়েছে, এর কাজটা কি, ব্লাডটাকে ফিল্টার করা আর ইউরিন প্রোডাকশন করা, ওকে, ইউরিনটাকে ফর্ম করা, এটা হচ্ছে এর কাজ। দ্বিতীয় হচ্ছে লিভারের কাজটা কি, প্রসেস টক্সিনস, বিভিন্ন ধরনের যে টক্সিনস থাকে সেটাকে বডিতে প্রসেস করা এবং বডি থেকে বাইরে বের করা, অ্যান্ড প্রডিউস ইউরিয়া, ওকে। এরপরে হচ্ছে লাংস, এর কাজটা কি, এক্সক্রিট CO2টাকে বডি থেকে বের করা, ওকে, এটাকে রেসপাইরেটরি ওয়েস্ট বলা হয়। আর আমরা এখানে যেটা দেখলাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলোকে বলা হয় মেটাবলিক ওয়েস্ট, এগুলোকে মেটাবলিক ওয়েস্ট বলা হয়। তো আমাদের কাছে CO2 আমরা পেলাম রেসপাইরেটরি ওয়েস্ট, আর এখানে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে মেটাবলিক ওয়েস্ট। এরপরে স্কিনের কাজটা কি, এ রেগুলেট সোয়েট, রিলিজ সোয়েট, এটা আমাদের ঘামটাকে বডি থেকে বের করে দেয়, আর এই ঘামের মাধ্যমে ওয়াটার, সল্ট অ্যান্ড ইউরিয়া এগুলো বডি থেকে বেরিয়ে যায়। এরপরে ব্ল্যাডার, ইউরিনারি ব্ল্যাডার, এর কাজটা হচ্ছে স্টোরস ইউরিন বিফোর এক্সক্রিশন, ইউরিনেশনের আগে অবধি ইউরিনটাকে বডিতে স্টোর করা, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডারের কাজ, ওকে। এরপর আমাদের কাছে রয়েছে নার্ভাস সিস্টেমটা কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ স্পেশালাইজড সেলস, যেটাকে বলা হয় নিউরনস অথবা গ্লিয়াল সেলস, ওকে। নিউরন অ্যান্ড গ্লিয়াল সেলটা আলাদা, নিউরনটা আলাদা। নিউরন এবং গ্লিয়াল সেল দ্বারা এই নার্ভাস সিস্টেমটা তৈরি, ওকে, that coordinates body activities by transmitting electrical and chemical signals, এটা আমাদের বডিতে ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল সিগন্যালটাকে ট্রান্সমিট করে বা ট্রান্সপোর্ট করে, এর মাধ্যমে কিন্তু আমাদের বডিতে সিগন্যালটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর এভাবে আমাদের বডিতে যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা একটা সমন্বয় সেটা আমাদের বডির মধ্যে বজায় থাকে বিভিন্ন অর্গানের মধ্যে, ওকে। এর কম্পোনেন্টগুলো কী কী, ইট কনসিস্ট অফ ব্রেন, স্পাইনাল কর্ড, এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়। এরপরে নার্ভস, এটাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এর আগে আমরা একটু দেখে নিই যে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা এইটা নিউরনের মধ্যে কিভাবে ট্রান্সমিট হয়, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নার্ভ সেল রয়েছে, এটা কিভাবে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ট্রান্সমিট করছে। এইবার আমরা দেখব আমাদের বডিতে পুরো নার্ভাস সিস্টেমটা কীরকম দেখায়। এই যে লাল অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে নার্ভস, ওকে, দিজ আর নার্ভস। তো এইভাবে কিন্তু এই পুরো নার্ভের যে একটা নেটওয়ার্ক এটা কিন্তু আমাদের পুরো বডিতে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর এটা বিভিন্ন সিগন্যাল দেওয়ার মাধ্যমে আমাদের বডিতে বিভিন্ন অর্গানের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা সমন্বয় বজায় রাখে, ওকে। তো আমরা ইলেকট্রিক্যাল ইম্পালস আর নার্ভাস সিস্টেমটা আমাদের বডির মধ্যে দেখলাম। এখানেও আমরা নার্ভাস সিস্টেমের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে এইটা আমাদের কাছে ব্রেন রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের নার্ভসগুলো কিন্তু আমাদের পুরো বডিতে একটা নেটওয়ার্কের মতো ছড়িয়ে রয়েছে, একটা পুরো জালের মতো ছড়িয়ে রয়েছে, ওকে। তো এই পুরো নার্ভাস সিস্টেমের যে কম্পোনেন্ট সেগুলো নিয়ে আমরা একটু প্রথমে কথা বলে নিই। প্রথমে আমাদের কাছে রয়েছে ব্রেনটা কি, ব্রেন আমাদের একটা অত্যন্ত কমপ্লেক্স একটা অর্গান, বডির মধ্যে সব থেকে কমপ্লেক্স অর্গান কিন্তু আমাদের ব্রেন। আর এই ব্রেনটা আমাদের সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, কমান্ড সেন্টার, ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, ওকে। এটাই কিন্তু আমাদের বডির বিভিন্ন অর্গানকে কন্ট্রোল করে। এরপরে স্পাইনাল কর্ডটা কি, আমাদের ব্রেন থেকেই একটা সরু অংশ নিচের দিকে নেমে আসে যেটা লেজের মতো দেখতে হয়, আর এই অংশটাকে বলা হয় কিন্তু স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন নার্ভ কিন্তু বাইরে বেরিয়ে আসে, ব্রেন থেকে অনেক নার্ভ আসে আর স্পাইনাল কর্ড থেকেও নার্ভ আসে। তো ব্রেন থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসে সেগুলোকে কিন্তু ক্রেনিয়াল নার্ভ বলা হয়, আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসে সেগুলোকে আমরা স্পাইনাল নার্ভ বলে থাকি, ওকে। দিজ আর ক্রেনিয়াল নার্ভস আর দিজ আর স্পাইনাল নার্ভস।
তো এখানে আমরা স্পাইনাল কর্ডটা কি পাচ্ছি, যে লং টিউব লাইক স্ট্রাকচার মেড আপ অফ নার্ভস অ্যান্ড কানেক্টস ব্রেন টু দ্য রেস্ট অফ দ্য বডি। এটাকে ব্রেনটাকে শরীরের বাকি অংশের সাথে কিন্তু কানেক্ট করে, ব্রেনটাকে শরীরের যে বাকি অংশ এর পুরোটার সাথে কানেক্ট করে কিন্তু আমাদের এই স্পাইনাল কর্ড। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে রয়েছে নার্ভ। নার্ভটা কি? নার্ভ আর বান্ডেল অফ নার্ভ ফাইবার্স। নার্ভ ফাইবার্স মানে নিউরনস। আমরা দেখলাম যে স্পেশালাইজড যে সেলটা নিউরন, এই নিউরনটা অনেকগুলো এসে যখন একটা বান্ডল তৈরি করে, সেই বান্ডলটাকে বলা হয় নার্ভস। ওকে, এটা দ্যাট ক্যারি নার্ভ ইম্পালস, এটা কিন্তু নার্ভ ইম্পালসটাকে ক্যারি করে। একটু আগেই যেটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখলাম যে নার্ভ যে সেলটা ছিল, সেই নার্ভ সেলটা কিন্তু আমাদের বডিতে ইম্পালসটাকে ক্যারি করছিল। ওকে, ইম্পালস অর মেসেজ বিটুইন দ্য ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড রেস্ট অফ দ্য বডি। এটা কিন্তু মেসেজটাকে ক্যারি করে ব্রেন স্পাইনাল কর্ডের মধ্যে, ব্রেন আর পুরো বডির মধ্যে, স্পাইনাল কর্ড আর পুরো বডির মধ্যে, এভাবে কিন্তু মেসেজটাকে আদান প্রদান করে। এরপর আমরা এই নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন কম্পোনেন্ট সেগুলো একটু দেখব। এখানে আমরা যে একটা স্পেশালাইজড সেল দেখতে পাচ্ছি, এই সেলটা কিন্তু নিউরন। এটা কিন্তু নিউরন। ওকে, এই নিউরনটা কি? এটা একটা স্পেশাল সেল যেটা আমাদের বডিতে নার্ভ ইম্পালস বা ইলেকট্রিক্যাল সিগন্যালকে কন্ডাক্ট করে, যেটা আমরা একটু আগে সিমুলেশনে দেখলাম। ওকে, তো এরপরে আমরা আর কি কম্পোনেন্ট দেখেছিলাম? আমরা দেখেছিলাম ব্রেন। তো এখানে আমরা ব্রেন দেখতে পাচ্ছি, দিস টু আর ব্রেন। ওকে, এইটা কিন্তু ক্রস সেকশন, এটা ক্রস সেকশনাল ভিউ দেখা যাচ্ছে, মানে ব্রেনটাকে মাঝখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে কীরকম দেখায় ভেতরের অংশটা, এটা কিন্তু ক্রস সেকশনাল ভিউ। ওকে, দিস ইজ ক্রস সেকশন। ওকে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যাগেন ব্রেন, দিস ইজ ব্রেন। আর এইখানে এই যে আমরা টিউবের মতো অংশটা দেখতে পাচ্ছি, যেটা লেজের মতো ঝুলে রয়েছে ব্রেন থেকে নিচের দিকে, এই অংশটাকে বলা হয় স্পাইনাল কর্ড। দিস ইজ এ স্পাইনাল কর্ড। ওকে, আর এখানে কি, এই যে ব্রেনটা রয়েছে, এই ব্রেনটা কিন্তু এই স্কালের মধ্যে থাকে, এটাকে ক্রেনিয়াল বক্সও বলা হয়, এই অংশটাকে ক্রেনিয়াল বক্স বলা হয়। এই ক্রেনিয়াল বক্সের মধ্যে কিন্তু আমাদের ব্রেনটা কিন্তু সুরক্ষিত থাকে। ওকে, প্রোটেক্টেড থাকে। এরপরে এই যে লেজের মতো অংশটা যেটা ব্রেন থেকে ঝুলে রয়েছে বা স্পাইনাল কর্ড যেটা আমরা বললাম, এইটা কিন্তু আমাদের স্পাইনের মধ্যে থাকে। ওকে, তো এইখানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ক্রেনিয়াল বক্স বা ক্রেনিয়াল চেম্বার। দিস ইজ ক্রেনিয়াল চেম্বার বা ক্রেনিয়াল বক্স। আর এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, দিস ইজ স্পাইন। এই স্পাইনের ভেতরে কিন্তু আমাদের এই স্পাইনাল কর্ডটা থাকে। এই স্পাইনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভার্টিব্রি নিয়ে কিন্তু আমাদের পুরো স্পাইনটা তৈরি। দেখছো এখানে অনেকগুলো ভার্টিব্রি রয়েছে। তো এই ভার্টিব্রিগুলো একসাথে কানেক্ট হয়ে কিন্তু আমাদের একটা পুরো স্পাইন তৈরি করে। আর এই ভার্টিব্রিগুলোর মধ্যে এরকম ফাঁকা জায়গা থাকে। একটা ভার্টিব্রি তুলে নিয়ে যদি আমরা এটাকে ঘুরিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ভেতরে একটা ফাঁকা অংশ রয়েছে। এই ফাঁকা অংশের ভেতরে কিন্তু এই স্পাইনাল কর্ডটা থাকে। ওকে, তো সমস্ত ভার্টিব্রি যদি আমরা একসাথে জুড়ে দেই তাহলে ভেতরে একটা ফাঁকা পাইপের মতো তৈরি হয়ে যায়। আর সেই ফাঁকা পাইপের মতো যে অংশটা, সেখানে কিন্তু আমাদের এই স্পাইনাল কর্ডটা থাকে। তো এই ব্রেনটা কিন্তু আমাদের ক্রেনিয়াল বক্সের মধ্যে সুরক্ষিত থাকে, ব্রেনটা ক্রেনিয়াল বক্সের মধ্যে থাকে। আর আমাদের এই স্পাইনাল কর্ডটা কোথায় থাকে? স্পাইনের মধ্যে থাকে। এই স্পাইনটার ভেতরে কিন্তু আমাদের এন্টায়ার স্পাইনাল কর্ডটা প্রোটেক্টেড থাকে। ওকে, এরপর আমরা দেখব আমাদের যে নার্ভাস সিস্টেম তার মেইন ডিভিশনগুলো কী কী। তো এখানে আমাদের কাছে রয়েছে প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপরে রয়েছে আমাদের কাছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কী কী নিয়ে তৈরি, সেটা আমাদের কাছে ব্রেন আর স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি আমরা। এই দুটো কম্পোনেন্ট নিয়ে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা তৈরি, আর এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল সেন্টার। ওকে, এরপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি আমরা কথা বলি, তাহলে এটা নার্ভস কানেক্টিং সিএনএস টু দ্য বডি। মানে এটাকে যদি আমি আরেকটু সহজ করে বলতে চাই, তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভগুলো বেরিয়ে আসে, যে সমস্ত নার্ভগুলো ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে, তাদের যে নেটওয়ার্ক, সেটাকেই বলা হয় পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মানে ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যেগুলো নার্ভ বেরিয়ে আসছে, সেই নার্ভের যে কালেকশন, সেটাকে বলা হয় কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, আর এটা
পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা পুরো বডিকে কিন্তু সিএনএস এর সাথে কানেক্ট করে। এই যে পুরো বডি, এই পুরো বডিকে কিন্তু সিএনএস এর সঙ্গে কানেক্ট করে কে? এই সিএনএস, দিস ইজ সিএনএস। আর এই সিএনএস এর সঙ্গে কানেক্ট করে কে? মানে সিএনএস এর এটাও একটা পার্ট। সো দিস ইজ আওয়ার, একটু এটা এলোমেলো হয়ে গেল। এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই যে অংশটা যেটা আমি মার্ক করছি। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে এই যে সিএনএস রয়েছে এটা কিন্তু পুরো বডি সাথে কিন্তু সিএনএসটাকে কানেক্ট করে। ওকে, তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? এখানে আমাদের কাছে ব্রেন দেখতে পাচ্ছি আমরা, আর স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি। তো এই দুটো মিলে কিন্তু আমাদের সিএনএসটা তৈরি বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা তৈরি। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কী কী নিয়ে তৈরি? সমস্ত নার্ভ যেটা ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসে বা অরিজিনেট হয়, সেই ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসা সমস্ত নার্ভের যে কালেকশন, সেই নার্ভের যে নেটওয়ার্ক বা কানেকশন, সেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। এই পিএনএসের দুটো অংশ, যে নার্ভগুলো ব্রেন থেকে বেরিয়ে আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেন থেকে অরিজিনেট হচ্ছে যে নার্ভগুলো, এগুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। আর যেগুলো স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসছে, এই স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসা নার্ভগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। তো এই ক্রেনিয়াল আর স্পাইনাল নার্ভ মিলে একসাথে মিলে কিন্তু আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা তৈরি করে। ওকে, এবার আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন অংশ আমরা দেখব। পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার কিন্তু দুই ভাগে বিভক্ত। আমাদের কাছে রয়েছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর রয়েছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই সোম্যাটিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের বডিতে যে ভলেন্টারি মাসলসগুলো রয়েছে বা স্কেলেটাল মাসলগুলো রয়েছে সেটাকে কন্ট্রোল করে। যেমন আমরা হাত নাড়াচাড়া করতে পারি, পা নাড়াচাড়া করতে পারি। তো এই যে আমরা ইচ্ছে করে করতে পারি বা কনসিয়াসলি করতে পারি, আমাদের ইচ্ছে মতো করতে পারি, এটা কিন্তু কন্ট্রোল হয় বাই দ্য হেল্প অফ সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এরপরে আমাদের কাছে রয়েছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো ইনভলেন্টারি ফাংশনগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের হার্টবিট, ওকে, ব্লাড ভেসেলসের লিউমনটাকে ন্যারো করা বা বড় করা, এইটা, বা আমাদের আরও বিভিন্ন ধরনের যে সমস্ত ইনভলেন্টারি ফাংশনস রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল করে। ওকে, যেমন হার্টবিট হয়ে গেল, আমাদের ডাইজেশন হয়ে গেল, এ সমস্ত কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কিন্তু আবার দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের বডিকে একটা ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশনে নিয়ে যায়। ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন মানে এমার্জেন্সি কন্ডিশন। আমাদের বডি যখন কোনো একটা এমার্জেন্সি কন্ডিশন চলে আসে, যেমন আমাদের পেছনে যদি 4টা বা 5টা কুকুর মানে আমাদের পেছনে ধাওয়া করে, তাহলে কিন্তু আমাদের বডি একটা এমার্জেন্সি কন্ডিশনে চলে আসবে। তখন আমাদের বডিতে যে সমস্ত সিমটম দেখা যাবে, যেমন অনেক হার্টবিট অনেক বেড়ে যাওয়া, ঠিক আছে, পিউপিল ডাইলেট হয়ে যায়, আমাদের শরীরে যে রোমটা থাকে সেটা কিন্তু খাড়া হয়ে যায়, যেটাকে পাইলোরিক ইলেকশন বলা হয়। এরপরে আমাদের যে পিউপিল থাকে, আমাদের চোখের ভেতরের যে ছিদ্রটা পিউপিলারি ডাইলেশন হয়ে যায়। তো এই ধরনের কিন্তু অনেক ডাইজেশন স্লো হয়ে যায়, হার্টবিট অনেক বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এই ধরনের সিমটমগুলো কিন্তু হচ্ছে এমার্জেন্সি কন্ডিশনের সিমটম বা ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশনে এই ধরনের সিমটমগুলো কিন্তু আমাদের বডিতে দেখা দেয়। এটার পেছনে যে রেসপন্সিবল আমাদের যে নার্ভাস সিস্টেম, সেটা কিন্তু হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এরপরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কোনটা, কী কী কাজ করে, যেটা আমরা নর্মাল যেমন রিল্যাক্স কন্ডিশনে থাকি বা নর্মাল যেটা আমরা ডে টু ডে লাইফে আমরা যেরকম থাকি রিল্যাক্স পজিশনে, সে সময় আফটার এমার্জেন্সি কন্ডিশন ডিউরিং রিল্যাক্স পজিশন আমাদের বডিতে এনার্জি স্টোর করার জন্য যে নার্ভাস সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা আমাদের বডিকে কাম ডাউন করে। মানে আফটার এমার্জেন্সি কন্ডিশন কাজ কে করে? প্যারাসিম্প্যাথেটিক, যে আমাদের বডিকে কাম ডাউন করবে, শান্ত করবে, ঠিক আছে। মানে আমাদের বডিতে হার্ট রেটটাকে কমিয়ে দেওয়া, ওকে, ব্লাড প্রেশারটাকে কমিয়ে আনা, মানে নর্মাল লেভেলে নিয়ে আসা, ডাইজেশনটাকে বাড়ানো, মানে ডাইজেশনের যে রেটটা সেটাকে বাড়ানো, ওকে, বিএমআরটাকে আবার কমিয়ে স্বাভাবিক পজিশনে নিয়ে আসা, পিউপিলারি ডাইলেশন যেটা হয়ে গেছিলো সেটাকে আবার নর্মাল করা, ওকে, মানে বডিটাকে রিল্যাক্স করা, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, এটা হচ্ছে কাজ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের। ওকে, তো এখানে যদি আমরা একটা মাইন্ড ম্যাপ বানানোর চেষ্টা করি তাহলে আমরা কি পাবো? আমাদের কাছে প্রথমে রয়েছে নার্ভাস সিস্টেম। আমরা দেখলাম যে এই নার্ভাস সিস্টেমটা আমাদের দুই অংশে বিভক্ত ছিল।
তো প্রথমে আমাদের কাছে ছিল সিএনএস, তারপরে আমাদের কাছে ছিল পিএনএস। ওকে, সিএনএস মানে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সিএনএস এর মধ্যে আমরা কি পেয়েছিলাম? সিএনএস এর মধ্যে আমরা পেয়েছিলাম ব্রেন, আর আমরা পেয়েছিলাম স্পাইনাল কর্ড। এই ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে কিন্তু আমাদের সিএনএসটা তৈরি ছিল। এরপরে পিএনএস এর মধ্যে আমরা কি পেয়েছিলাম? যে পিএনএসটা কিন্তু আমাদের, যদি আমরা নার্ভের কথা বলি, তাহলে ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ এটা দিয়ে তৈরি ছিল। ওকে, ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ দিয়ে আমাদের পিএনএসটা কিন্তু তৈরি ছিল। আর এই পিএনএসটা দুই অংশে ভাগ ছিল। যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমরা দুটো অংশ পেয়েছিলাম। একটা ছিল আমাদের সোম্যাটিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিকটা এখানে লিখি, সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ওকে, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, এনএস মিন্স নার্ভাস সিস্টেম। এরপরে আমরা পেলাম, আর একটা পেয়েছিলাম আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, আবার এই সোম্যাটিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের স্কেলিটাল মাসলকে কন্ট্রোল করতো, কন্ট্রোল স্কেলিটাল মাসল। আর অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের সোম্যাটিক মাসলসকে কন্ট্রোল করতো, কন্ট্রোল সোম্যাটিক মাসল। আর এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আবার দুই ভাগে ভাগ ছিল। এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা দুই অংশে বিভক্ত ছিল। সেটা কি কি? একটা ছিল আমাদের কাছে সিম্প্যাথেটিক, আর একটা আমরা পেয়েছিলাম প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা কি সিচুয়েশনে কাজ করতো? ডিউরিং এমার্জেন্সি। আর এটা ডিউরিং নর্মাল কন্ডিশন। During normal condition or after emergency. This is after emergency. Okay, তো এই আমরা একটা মাইন্ড ম্যাপ পেলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নার্ভাস সিস্টেমটা সেটা মূলত দুই অংশে বিভক্ত, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের কাছে ব্রেন আর স্পাইনাল কর্ড রয়েছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড স্পাইনাল নার্ভ দিয়ে তৈরি। আর এর দুটো অংশ, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমাদের সোম্যাটিক মাসলস না, স্মুথ মাসলস, এটা আমাদের স্মুথ মাসলসকে কন্ট্রোল করতো। আর সোম্যাটিক নার্ভাস সিস্টেমটা আমাদের স্কেলিটাল মাসলসকে কন্ট্রোল করতো। অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো পার্ট, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এমার্জেন্সি সিচুয়েশনে কাজ করে, আর প্যারাসিম্প্যাথেটিক আফটার এমার্জেন্সি নর্মাল কন্ডিশনে এটা কাজ করে। এরপর আমরা বডিতে এর কাজগুলো দেখব। প্রথমে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্সারি ইনপুট দেওয়া, মানে বডিতে যে সিগন্যালটা সেটাকে রিসিভ করা। ওকে, ডিটেক্ট ইন্টারনাল और एक्सटर्नल स्टिमुलाई मतलब স্টিমুলাই মানে সিগন্যাল ভায়া রিসেপ্টরস। আমাদের বডিতে বিভিন্ন রিসেপ্টর থাকে, যেমন বিভিন্ন ডিভাইসে যেমন সেন্সর থাকে, সেন্সর যেমন বিভিন্ন বাইরে থেকে সিগন্যালটা নেয়, একই রকমভাবে আমাদের বডিতে বিভিন্ন রিসেপ্টর রয়েছে, যে রিসেপ্টরগুলো আমাদের বাইরে থেকে বা বডির ভেতরের বিভিন্ন সিগন্যালটাকে রিসিভ করে। ওকে, যেমন টাচ, টেম্পারেচার, পেইন, এ সমস্ত আমরা ফিল করতে পারি। দিজ আর সেন্সারি ইনপুটস। নাও ইন্টিগ্রেশন, আমাদের বডিতে বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে তাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন বা সমন্বয় তৈরি করা, এটাও কিন্তু নার্ভাস সিস্টেমের একটা কাজ। এরপরে মোটর আউটপুট, আমরা চাইলে কোনো কিছু যেমন করতে পারি, যেমন আমরা চাইলে হাতটাকে ফোল্ড করতে পারি বা এক্সটেন্ড করতে পারি। এই যে আমরা কোনো যে কাজটা আমরা করছি সেটাকে বলা হয় মোটর ইনপুট।
ওকে, সেন্ড সিগন্যাল টু মাসেলস টু অ্যাক্ট, মাসেলসে সিগন্যালটাকে পাঠায় যে কিভাবে কাজ করতে হবে। ওকে, দিস ইজ মোটর ইনপুট। অর গ্ল্যান্ড, বডির মধ্যে কোনো গ্ল্যান্ড, সেটাকে কিভাবে কাজ করতে হবে সেটাও মোটর ইনপুট। এরপরে হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করে, মেনটেন ব্যালেন্স বাই রেগুলেটিং বডিলি ফাংশনস, বডির বিভিন্ন ফাংশনসটাকে রেগুলেট করার মাধ্যমে বডির মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, যেমন হার্ট রেটটাকে স্বাভাবিক রাখে, আমাদের ব্রিদিং রেটটাকে স্বাভাবিক রাখে। এগুলোর মাধ্যমে বডিতে একটা হোমিওস্ট্যাসিস মেনটেন। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে বডির মধ্যেকার একটা ইন্টারনাল কন্ডিশনটাকে কনস্ট্যান্ট রাখা। ওকে, এরপরে হায়ার ফাংশন এনাবেলস কগনিশন, কগনিশন মানে বুদ্ধিমত্তা। এরপরে মেমোরি, যেটা আমাদের স্মৃতিশক্তি, লার্নিং আমাদের কোনো কিছু শেখা, ইমোশনস আমাদের আবেগ, এই সমস্ত জিনিসপত্রকে কিন্তু আমাদের কন্ট্রোল করে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম। নাও র্যাপিড কমিউনিকেশন ট্রান্সমিট সিগন্যালস অ্যাট হাই স্পিড ফর কুইক রিয়াকশন। রিফ্লেক্সেস, যেটাকে আমরা রিফ্লেক্সেস বলে থাকি বা বাংলায় বলা হয় এটাকে প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্সটা কী জিনিস, যে কিছু কিছু সময় আমাদের বডি কিন্তু ফাস্ট রিয়্যাক্ট করে, যখন সে অবস্থায় যদি বডি ফাস্ট রিয়্যাক্ট না করে তাহলে কিন্তু সে সময়টায় আমাদের ক্ষতি হতে পারে। ওকে, যেমন আমাদের পায়ে যদি কোনো একটা কাটা বিঁধে যায় তাহলে কিন্তু আমাদের পাটা উইদাউট থিঙ্কিং আমরা, এটা অটোমেটিক হয়, যেটা যেটা আমরা না ভেবে অটোমেটিক আমাদের যে কাজটা হয় সেটাকে রিফ্লেক্স বলা হয়। ওকে, যদি আমরা কোনো কিছু গরম কিছু ছুঁয়ে নিই তাহলে আমাদেরকে ভাবতেও হবে না বা আমাদের ডিসিশনও নিতে হবে না যে আমরা হাতটা সরাবো কি না, হাত কিন্তু অটোমেটিক সেখান থেকে সরে যাবে। ওকে, আমাদের সেটা ভাবতেও হবে না বা আমাদের ডিসিশন নেওয়া না নেওয়া সেই প্রশ্নটাই আসবে না, হাত নিজে থেকেই সরে যাবে। তো দিস থিং ইজ নোন অ্যাজ রিফ্লেক্স অ্যাকশন। ওকে, তো এই কাজটাও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে হয়ে থাকে, আর এটা কন্ট্রোল করে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড। এই সিগন্যালটা কিন্তু আমাদের ব্রেনের কাছে যায় না, ব্রেনের কাছে গিয়ে প্রসেস হতে আবার ডিসিশন আসতে এটা কিন্তু একটা সময় লেগে যায়। এই সময়টা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো না, যতক্ষণ এই সময়টা লাগবে ততক্ষণ কিন্তু আমাদের হাতটা পুড়ে যাবে। ওকে, এরপরে আমরা দেখব এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা কি? এটা একটা এন্ডোক্রাইন অর্গানস এবং হরমোন। এন্ডোক্রাইন অর্গান এবং হরমোন, বিভিন্ন ধরনের যে এন্ডোক্রাইন অর্গান বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে বডিতে সেগুলো, আর তাদের যে সিক্রেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হয় সেটাকে হরমোন বলা হয়। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং হরমোন নিয়ে আমাদের বডিতে এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি। ওকে, তো এখানে কি বলা হচ্ছে একবার দেখে নিই। দ্য এন্ডোক্রাইন সিস্টেম ইজ আ নেটওয়ার্ক অফ গ্ল্যান্ড, যে সমস্ত গ্ল্যান্ড আমাদের বডিতে রয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটা নেটওয়ার্ক দ্যাট প্রডিউসেস অ্যান্ড রিলিজ হরমোন to regulate various body functions such as growth, metabolism, reproduction and mood. এগুলো নিয়ে কিন্তু আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি। মানে আমাদের বডিতে যে গ্ল্যান্ডসের নেটওয়ার্ক রয়েছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নেটওয়ার্ক এবং তাদের যে সিক্রেশন হরমোন, এটা নিয়ে কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমটা আমাদের বডিতে তৈরি। যার কাজটা কি আমাদের বডিতে? তার কাজটা হচ্ছে ভেরিয়াস বডি ফাংশনসটা পারফর্ম করা, যেমন গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন, মুড, এই সমস্ত কাজ কিন্তু আমাদের বডিতে করা। ওকে, তো এন্ডোক্রাইন সিস্টেমে যদি কথা বলি তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস প্লাস হরমোন, এই দুটো নিয়ে কিন্তু আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি। এর কম্পোনেন্টগুলো কি কি? হরমোনস অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার হরমোনটা কি জিনিস সেটা আমরা একটু দেখবো, এটা ইম্পর্টেন্ট। হরমোন ইজ আ কেমিক্যাল মেসেঞ্জার প্রডিউসড বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হওয়া একটা কেমিক্যাল মেসেঞ্জার, যার কাজটা কি? দ্যাট ট্রাভেলস থ্রু দ্য ব্লাড টু অ্যাক্ট অন টার্গেট অর্গান। টার্গেট অর্গান মানে কি? যেখান থেকে এটা রিলিজ হয় সেখানে কিন্তু কাজ করে না। কিছু হরমোন আছে যেমন যেগুলোকে লোকাল হরমোন বলা হয়, বাকি যে সমস্ত হরমোন থাকে, লোকাল হরমোনটা এক্সেপশন, যেটা নিজের জায়গাতেই কাজ করে, যেখানে রিলিজ হয় সেখানেই কাজ করে। বাকি যে সমস্ত হরমোন রয়েছে সেগুলো একটা জায়গায়, এটা হচ্ছে অরিজিনেট, এখান থেকে সে অরিজিনেট হলো। ওকে, আর এর একটা টার্গেট অর্গান রয়েছে, এটা তার টার্গেট। এই টার্গেট অর্গানে সে কিন্তু গিয়ে কাজ করবে, যেখানে রিলিজ হলো সেখানেই কিন্তু কাজটা করবে না, এটার একটা টার্গেট অর্গান রয়েছে, সেখানে গিয়ে কাজ করবে। ওকে, টার্গেট অর্গানস অর টিস্যুস অ্যান্ড রেগুলেট স্পেসিফিক বডি ফাংশন, আর বডির একটা স্পেসিফিক বা নির্দিষ্ট কাজকে নিয়ন্ত্রণ করে। এই যে কেমিক্যাল মেসেঞ্জার বা কেমিক্যাল, এটাকে হরমোন বলা হয়। মানে হরমোন এমন একটা কেমিক্যাল
যেটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, আর এটা একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে, যেটা আমাদের বডিতে একটা টার্গেট অর্গানে গিয়ে কাজ করে, আর সেই টার্গেট অর্গানের একটা নির্দিষ্ট কাজকে সে নিয়ন্ত্রণ করবে। এরপরে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, আমরা যদি এটা একটা সামারি তৈরি করি, তাহলে এন্ডোক্রাইন সিস্টেমটা আমরা কি পেলাম? এন্টায়ার নেটওয়ার্ক অফ গ্ল্যান্ড অ্যান্ড হরমোনস। সো গ্ল্যান্ড এবং হরমোনের যে নেটওয়ার্ক, সেটাকে কিন্তু কি বলা হবে আমাদের? সেটাকে আমাদের বলা হবে এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, তো এন্ডোক্রাইন সিস্টেমটা কি? এন্টায়ার নেটওয়ার্ক অফ গ্ল্যান্ড অ্যান্ড হরমোনস, এটাই আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে হরমোনটা কি? হরমোন হচ্ছে একটা মেসেঞ্জার মলিকিউল বা কেমিক্যাল মেসেঞ্জার দ্যাট সিক্রেটেড বাই দোজ গ্ল্যান্ড মিনস এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়া বা খরিত হওয়া এমন একটা মলিকিউল বা এমন একটা কেমিক্যাল, যেটা কেমিক্যাল মেসেঞ্জার বা মেসেঞ্জার মলিকিউল হিসেবে কাজ করে। এরপর আমরা বডিতে এর বিভিন্ন ফাংশনগুলো দেখব। প্রথমে আমাদের কাছে যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে রেগুলেশন অ্যান্ড মেটাবলিজম। আমাদের বডিতে বিভিন্ন ধরনের আমাদের বডিতে যে মেটাবলিজম রয়েছে, সেই মেটাবলিজম ফাংশনটা আমাদের কিন্তু হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেমন আমাদের বডিতে আমরা সকলেই জানি থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু থাইরক্সিন একটা হরমোন রিলিজ হয়। সে থাইরক্সিনের কিন্তু আবার টাইপ রয়েছে। থাইরক্সিনের কিন্তু আবার প্রকার রয়েছে, T4 অ্যান্ড T3। এগুলো আমরা পরবর্তীতে দেখব যে কি বেসিসে এগুলোকে T3 অ্যান্ড T4 বলা হয়। এখানে T4-এ কিন্তু 4টা আয়োডিন থাকে, T3-তে 3টে আয়োডিন থাকে। ওকে, এটাকে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন, এটাকে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন। এগুলো তার কেমিক্যাল নেম। পরবর্তীতে আমরা শিখব নামটা কি বেসিসে, আমি সেটা বললাম। T3 অ্যান্ড T4 এই দুই ধরনের কিন্তু থাইরক্সিন আমাদের বডিতে থাকে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। ওকে, তো হরমোনস লাইক থাইরক্সিন, T4 অ্যান্ড ট্রাইআয়োডোথাইরোনিন, যেটা আমাদের T3 ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, কন্ট্রোল দ্য রেট অফ মেটাবলিজম। এটা কিন্তু আমাদের মেটাবলিজমের যে রেটটা সেটাকে কন্ট্রোল করে। তো কন্ট্রোল দ্য রেট অফ মেটাবলিজম কে করে? আমাদের যে থাইরক্সিন অ্যান্ড T4 অ্যান্ড T3 যে হরমোন, এটা কিন্তু আমাদের মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণ করে। তো এই দুটো একসাথে মিলে কিন্তু আমাদের মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণ করছে। যেমন হাউ ইয়োর বডি কনভার্টস ফুড ইনটু এনার্জি, ইট এফেক্টস বডি টেম্পারেচার, ওয়েট অ্যান্ড এনার্জি লেভেলস। ওকে, এরপরে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা দেখব যে পিটিউটারি গ্ল্যান্ড থেকে আমাদের কিন্তু গ্রোথ হরমোন রিলিজ হয়। গ্রোথ হরমোন ফ্রম পিটিউটারি গ্ল্যান্ড, গ্রোথ হরমোন GH। এই গ্রোথ হরমোনটা কোথা থেকে রিলিজ হয়? ফ্রম পিটিউটারি গ্ল্যান্ড। আর সে কি করে? আমাদের বোনটাকে, আমাদের যে হাড় রয়েছে, সে বোন আর টিস্যু এগুলোকে কিন্তু গ্রো করতে স্টিমুলেট করে, উদ্দীপনা দেয়। ওকে, আর এরা কি করে? স্পেশালি ডিউরিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, যখন আমাদের শৈশবকাল থাকে বা শিশুকাল থাকে, সে সময় কিন্তু আমাদের বোন অ্যান্ড টিস্যুগুলোকে কিন্তু স্টিমুলেট করে গ্রোথের জন্য। তো আমরা যারা দেখতে পাই যারা বেঁটে হয়, ওকে, যারা মানে ডর্ফ হয়, ডর্ফিজম যাদের মধ্যে দেখা যায়, যাদের হাইটটা কিন্তু স্বাভাবিক হয় না, তাদের ক্ষেত্রে কি হয় যে এই গ্রোথ হরমোনটা কিন্তু কম থাকে তাদের মধ্যে। সে সময়ে ডিউরিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হরমোনটা পর্যাপ্ত মাত্রায় রিলিজ হয় না। যে কোনো কারণে হতে পারে, সে কারণটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু যদি গ্রোথ হরমোনটা পর্যাপ্ত মাত্রায় রিলিজ না হয়, তখন সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ডোয়ার্ফিজম চলে আসবে, বা একটা বামনত্ব যেটাকে বলা হয় সেটা চলে আসে। তো হরমোনস অলসো হেল্প ইন সেল ডিভিশন, প্রোটিন সিনথেসিস অ্যান্ড বোন লেন্থেনিং। হরমোনে বাকি কাজগুলো দেওয়া রয়েছে, সেল ডিভিশনেও হেল্প করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে, আর বোন লেন্থেনিংয়েও হেল্প করে, মানে বোনটাকে লম্বা করতে। ওকে, এরপরে মেনটেন অফ ব্লাড সুগার অ্যান্ড মিনারেল ব্যালেন্স। বডিতে এটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসে, এটা এক্সাম ওরিয়েন্টেড খুব। ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন আমাদের বডি থেকে, যেটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, সেটা কিন্তু আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কিন্তু রেগুলেট করে। ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের যে কাজ সেটা হচ্ছে লোয়ার্স হাই ব্লাড সুগার
এটা বডিতে হাই ব্লাড সুগারটাকে লো করে, কমিয়ে দেয়। আর গ্লুকাগন কি করে, এই লেভেলটাকে বাড়িয়ে দেয়। যখন আমাদের বডিতে সুগার লেভেল বাড়ানোর প্রয়োজন তখন গ্লুকাগন কাজ করবে, যখন লেভেল কমানোর প্রয়োজন তখন ইনসুলিন কাজ করবে। এরপরে মিনারেল নিউট্রিশনে যদি আমরা কথা বলি, তাহলে যে অ্যালডোস্টেরন রয়েছে, এই অ্যালডোস্টেরন ফ্রম দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, আমরা বিভিন্ন গ্ল্যান্ডগুলো এক্ষুনি দেখব, ঠিক আছে? তো এখন চিন্তা করার দরকার নেই যে হোয়াট ইজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা কোথায় এটা অবস্থিত, এটা নিয়ে কিন্তু এখন ভাবার দরকার নেই। এটা মনে রাখো, এটা একটা এটা আমাদের একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর কাজটা কি আমরা সেটা দেখব, যে অ্যালডোস্টেরন ফ্রম দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড দ্যাট হেল্পস মেনটেইন সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ব্যালেন্স। এটা আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। তো সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ইজ মেনটেইনড বাই অ্যালডোস্টেরন। ওকে, আর এটা আমাদের বডিতে ব্লাড প্রেশারটাকেও রেগুলেট করে থাকে। যেটা আমরা বললাম অ্যালডোস্টেরন, দিস ইজ এগেইন দ্য পার্ট অফ রাস সিস্টেম। রাস, একটু আগে যে আমি বললাম যে রাস একটা বডিতে মেকানিজম, রেনিন RAAS, দিস ইজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ওকে, এই সিস্টেমের একটা পার্ট হচ্ছে কিন্তু এই অ্যালডোস্টেরন হরমোন। এই অ্যালডোস্টেরন হরমোনটা কিন্তু এই রাস সিস্টেমের বা রাস মেকানিজমের একটা পার্ট। আর এই রাস মেকানিজমের মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়, আমি একটু আগে বলেছিলাম। ওকে, তো এই সিস্টেমগুলোও আমরা পরবর্তীতে গিয়ে পড়বো, যে রেনিন অ্যালডোস্টেরন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা কি। এখানে অ্যালডোস্টেরন সিস্টেমটা কিন্তু এই রাস মেকানিজমের একটা অংশ। এরপর আমাদের কাছে রয়েছে রিপ্রোডাক্টিভ ফাংশন। এটা বিভিন্ন ধরনের সেক্স হরমোন রিলিজ করে, যেমন টেস্টোস্টেরন ইন মেলস অ্যান্ড এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইন ফিমেলস। ওকে, যেটা আমাদের বডিতে ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টার্স, যেটাকে বলা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স, যেমন ফিমেলদের ক্ষেত্রে আওয়াজটা পাতলা হয়ে যাওয়া, পিচটা হাই হয়ে যায়। মেলসদের ক্ষেত্রে গলার স্বরটা অনেকটা মোটা বা ভারী হয়ে যায়। মেলসের ক্ষেত্রে দাড়ি মুছ বা দাড়ি গোফ যেটা আমাদের বেরিয়ে আসে, সেটাও কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। এই ধরনের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স কিন্তু ডিউরিং অ্যাডোলেসেন্স সেটা কিন্তু আমাদের বডিতে দেখা দেয়, এটা ডিউ টু দিজ হরমোনস। এরপরে ইন ফিমেলস মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কন্ট্রোল করা, ইন মেলস স্পার্ম প্রোডাকশন, ইন ফিমেলস প্রেগনেন্সিটাকে কন্ট্রোল করা বা প্রেগনেন্সিটাকে স্টেবিলাইজ রাখা, আর চাইল্ড বার্থের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ হরমোনস সেটা কিন্তু আমাদের বডিতে কাজ করে। ওকে, মানে ইন ফিমেলস বডি। স্ট্রেস অ্যান্ড মুড রেগুলেশন, আমাদের বডিতে স্ট্রেস অ্যান্ড মুড রেগুলেশনেও কিন্তু হরমোনের ফাংশন রয়েছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন রিলিজ হয়, যেটা আমাদের স্ট্রেস হরমোন, যেটা আমাদের বডিতে স্ট্রেস হরমোন। অ্যান্ড অ্যাড্রিনালিন ডিউরিং স্ট্রেস অর ডেঞ্জার। ওকে, তো স্ট্রেস আর ডেঞ্জারের সময় কিন্তু আমাদের বডি থেকে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়, যেটা আমাদের বডিতে ফাইট অ্যান্ড ফ্লাইট যে রেসপন্সটা সেটা তৈরি করে। যেমন এই অ্যাড্রিনালিন ডিউরিং স্ট্রেস অ্যান্ড ডেঞ্জার, এটা আমাদের বডিকে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের জন্য রেডি করে। এইখানে এই দুই হরমোনই, বোথ কর্টিসল অ্যান্ড অ্যাড্রিনালিন, এর কাজটা কি, এরা কিন্তু হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। ফাইট ফ্লাইট সিচুয়েশনে কী হয়, হার্ট রেট বেড়ে যাবে, ব্লাড ফ্লো টু দ্য মাসলস এটা বেড়ে যাবে, এর সাথে সাথে ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে, এনার্জি রিলিজটাও বেড়ে যায়। ওকে, এরপরে হোমিওস্ট্যাসিস অ্যান্ড ইন্টারনাল ব্যালেন্স। এখানে কি করে, এন্ডোক্রাইন সিস্টেম মেনটেইন দ্য বডিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট উইদিন আ ন্যারো হেলদি রেঞ্জ। একটা ন্যারো এবং হেলদি রেঞ্জের মধ্যে কিন্তু এটাকে মেনটেইন রাখে। ওকে, ইট ইউজেস ফিডব্যাক মেকানিজম টু রেগুলেট হরমোনস অ্যান্ড রেসপন্ড টু চেঞ্জেস ইন টেম্পারেচার। এবং টেম্পারেচারে যে চেঞ্জ থাকে সেটাকেও কিন্তু ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রেসপন্স করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করে। হাইড্রেশন, নিউট্রিয়েন্ট লেভেল, এই সমস্ত কিছুকেও কিন্তু একই রকমভাবে মেনটেন করে। এরপরে আমরা দেখব বিভিন্ন ধরনের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেগুলো কি কি। এখানে আমরা যদি ব্রেনে দেখি, ব্রেনে আমাদের ক্ষেত্রে যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, এটাকে আমরা যদি একটু জুম ইন করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ভেতরে এই যে অংশটা, এই অংশটা কিন্তু হাইপোথ্যালামাস, আর এটা হচ্ছে কন্ট্রোল সেন্টার অফ অল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এটাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি পিটুইটারি ইজ দ্য কন্ট্রোল সেন্টার, পিটুইটারি হচ্ছে কন্ট্রোল সেন্টার, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড,
মাস্টার গ্ল্যান্ড, আর এই মাস্টার গ্ল্যান্ডের মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস, এই জন্য এটাকে বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। দিস ইজ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ওকে, তো এই যে অংশটা এটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর এর নিচে, ঠিক এর নিচে এখানে একটা অত্যন্ত ছোট একটা গ্ল্যান্ড, সেটা হচ্ছে পিটুইটারি। এরপরে এখানে আমাদের কাছে রয়েছে এই অংশটায় থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড দুটো একসাথে থাকে। এরপরে এই অংশটায় রয়েছে আমাদের কাছে থাইমাস গ্ল্যান্ড। এরপরে এখানে আমাদের কাছে রয়েছে স্প্লিন। ওকে, এইখানে কিডনিটাকে যদি আমরা একটু জুম ইন করে দেখি, তাহলে আমরা এখানে একটু বড় করে এইভাবে দেখতে পাবো। এইখানে আমরা উপরে এই যে দেখতে পাচ্ছি এই যে গ্ল্যান্ডটা, এটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটাই হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এইখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা আলাদা, তাই এখানে আলাদা আলাদা দেখানো হয়েছে। এখানে মেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কাছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে টেস্টিস। ইন মেল দিস ইজ টেস্টিস, ইন ফিমেল দিস ইজ ওভারি, এটাকে ওভারি বলা হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এবার এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইনটা কি আমরা সেটা একটু বুঝবো। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড এটা আমাদের একটা লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। এ কি করে, এখান থেকে একটা টিউব রিলিজ হয়, আর এর মাধ্যমে এই যে লালা রসটা বা স্যালাইভা, এটা ডাইরেক্টলি কোথায় চলে আসে, মুখে চলে আসে। মানে এই যে এর সিক্রেশনটা ডাইরেক্টলি রিলিজড অন টার্গেট গ্ল্যান্ড। secretion directly released on target gland, on target। তো এই ধরনের যে মেকানিজম, যে সরাসরি টার্গেটে নিজের সিক্রেশনটাকে রিলিজ করে, তাদের বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। এদেরকে কি বলা হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড। দিস ইজ এক্সোক্রাইন গ্ল্যান্ড। ওকে, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি, এখানে আমাদের কাছে এটা দেখানো রয়েছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, এবার এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজটা কি, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড এর যে সিক্রেশনটা, এ সরাসরি কোথায় টার্গেটে রিলিজ করে না, এ প্রথমে সিক্রেশনটা ব্লাড স্ট্রিমে রিলিজ করে। এই সিক্রেশনটা কোথায় আসলো, প্রথমে ব্লাড স্ট্রিমে, মানে রক্তের মধ্যে। প্রথমে সিক্রেশনটা এই রক্তের মধ্যে রিলিজ করবে, আর এইটা পরবর্তীতে কি হবে, এইখান থেকে দূরে প্রবাহিত হয়ে কোথাও কোনো একটা টার্গেট অর্গানে পৌঁছবে। আমি এটা ধরে নিলাম এটা একটা টার্গেট অর্গান। তো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে টার্গেট অর্গানে পৌঁছাবে, আর সেই টার্গেট অর্গানে পৌঁছে এখানে তার নির্দিষ্ট যে ফাংশন রয়েছে সেটা সে এখানে গিয়ে পারফর্ম করবে বা করে থাকবে। তো এই ধরনের যে মেকানিজম, এটাকে বলা হয় এন্ডোক্রাইন মেকানিজম। ওকে, তো এন্ডোক্রাইন মানে কি, এন্ডো মানে ভেতরে, ক্রাইন মানে রিলিজ করা বা রিলিজ করা। ওকে, তো এন্ডো মানে ভেতরে, ক্রাইন মানে রিলিজ করা। তো এ ব্লাড স্ট্রিমের ভেতরে রিলিজ করে, বা এর মাধ্যমেই কিন্তু ব্লাড স্ট্রিম থেকে প্রবাহিত হয়ে সে টার্গেট অর্গানে যায়। তাই এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, যে এ নিজের সিক্রেশনটাকে সরাসরি ব্লাড স্ট্রিমে রিলিজ করে, আর এক্সোক্রাইন সে কী করে, সিক্রেশনটাকে কোথায়, সে ডাইরেক্ট টার্গেট অর্গানে রিলিজ করে। এই হচ্ছে এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডের মেকানিজমের মধ্যে যে মেইন পার্থক্য সেটা। এরপরে আমরা নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পার্থক্যটা দেখব, এর ফিচার্স কী কী রয়েছে। প্রথমে টাইপ অফ সিগন্যালস, এখানে কি টাইপের সিগন্যালটা থাকে দুটোর মধ্যে, একটা ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে, এক মিনিট, এইখানে ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল,
আর এখানে শুধুমাত্র কেমিক্যাল সিগন্যাল থাকে। ইলেকট্রিক্যাল মানে নার্ভ ইম্পালসটা ইলেকট্রিক্যাল, আর কেমিক্যাল সিগন্যাল এখানে যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার থাকে সেগুলো। এরপর স্পিড অফ অ্যাকশন, নার্ভাস সিস্টেমে স্পিডটা খুব বেশি হয়, এন্ডোক্রাইন সিস্টেমে খুব স্লো কাজ করে। এবারে ডিউরেশন অফ এফেক্ট, কতক্ষণ ধরে এর কাজের যে প্রভাব সেটা থাকে, সেটা অত্যন্ত শর্ট টার্ম এখানে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে ইন মিলি সেকেন্ড। এখানে লং টার্ম থাকে, লং লাস্টিং হয় ফ্রম ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ। এরপরে মোড অফ ট্রান্সমিশন, এটা থ্রু নিউরনস অ্যান্ড সাইনাপস, এখানে থ্রু ব্লাড স্ট্রিম। এখানে টার্গেট অর্গানটা কি, এর টার্গেট অর্গান কিন্তু স্পেসিফিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, লিমিটেড টু মাসেলস, গ্ল্যান্ড অ্যান্ড নিউরনস, কিন্তু এর ক্ষেত্রে টার্গেট অর্গানটা হচ্ছে ওয়াইড স্প্রেড। ওকে, ক্যান এফেক্ট মেনি অর্গানস, এ কিন্তু একসাথে অনেক অর্গানকে এফেক্ট করতে পারে। এরপরে আমাদের কাছে রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা এমন একটা সিস্টেম যেটা কিছু অর্গান এবং গ্ল্যান্ড নিয়ে গঠিত, যেটা আমাদের অফস্প্রিং বা আমাদের যে অপত্য বা আমাদের নেক্সট জেনারেশন যারা, তাদেরকে নিয়ে আসার জন্য এটা রেসপন্সিবল। আর আমাদের স্পিসিসের যে একটা কন্টিনিউটি, আমাদের প্রজাতির যে একটা কন্টিনিউটি, সেটাকে বজায় রাখতে সাহায্য করে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই রিপ্রোডাক্টিভ সিস্টেম মূলত দুই প্রকারের, মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। মেলদের ক্ষেত্রে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কাজ, সেটা হচ্ছে স্পার্মটাকে প্রডিউস করা, ডেলিভার করা। আর এখানে মেল সেক্স হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন, এটাকে রিলিজ করা। ফিমেলদের ক্ষেত্রে এটা ওভা বা এগকে প্রডিউস করে, সাপোর্ট ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। আর এক্ষেত্রে স্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এই যে ফিমেল সেক্স হরমোন, এটাকে রিলিজ করা। ওকে, এই হচ্ছে ফিমেলসের ক্ষেত্রে এটার কাজ। এবার আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ওভারঅল কাজ দেখব। প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ গ্যামেটকে প্রডিউস করা এবং সেটাকে ট্রান্সপোর্ট করা। এরপরে ফিউশন অফ গ্যামেট, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলে থাকি। এরপরে সাপোর্ট ডেভেলপমেন্ট অফ এমব্রিও ডেভেলপমেন্ট এবং ফিটাস ডিউরিং প্রেগনেন্সির সময় এই কাজটা সে করে থাকে। এরপরে এনাবেল চাইল্ড বার্থটাকে সম্ভব করে। এরপরে অলসো প্লেজ রোল ইন হরমোন প্রোডাকশন, যেমন আমরা একটু আগে দেখলাম, দিস ইজ মেল সেক্স হরমোন, দিস টু আর ফিমেল সেক্স হরমোন, এই দুটোকে প্রডিউস করতে সাহায্য করে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা অনেকটা এরকম দেখতে হয়, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এইরকম দেখতে হয়। এবার আমরা মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে বিভিন্ন পার্ট, সেগুলো আমরা দেখব। এটা আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি, এর বিভিন্ন অংশগুলো আমরা এবার দেখব। এবার আমরা এখানে বিভিন্ন পার্টসগুলো দেখে নেব। এইটা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি টেস্টিস। এই যে অংশটা আমরা এখানে দেখছি, এইটা হচ্ছে আমাদের এপিডিডাইমিস। এই অংশটাকে বলা হয় ভাস ডিফারেন্স। এখানে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে, এটা হচ্ছে আমাদের সেমাইনাল ভেসাইকল। এরপরে এই যে আমরা এখানে সুপারির মতো যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোস্টেট বা কাউপাস গ্ল্যান্ড। এখানে যে দুটো ছোট ছোট গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকে বলা হয় বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই যে এইখান থেকে ইউরিনারি ব্ল্যাডার থেকে এই যে এটা বেরিয়ে আসছে আর পেনিসের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল, এই যে পুরো নালীটা, এটাকে বলা হয় ইউরেথ্রা। আর এই যে পুরো অর্গানটা, এটা আমাদের কাছে রয়েছে পেনিস। আর এই যে পেনিসের যে সামনের অংশটা, এটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস। এরপর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অংশগুলো দেখব। এখানে আমরা বিভিন্ন পার্ট দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখব, এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই অংশটা, এটা হচ্ছে আমাদের কাছে ওভারি। এরপরে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ইনফান্ডিবুলাম। এই অংশটা হচ্ছে অ্যাম্পুলা। এটা হচ্ছে এস্থেমাস। এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফান্ডাস। আর এই যে অংশগুলো আমাদের, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। আর এই পুরো অংশটাকে বলা হয় ইউটেরাস। ওকে, এইখানে যে আমরা ছোট্ট নালী দেখতে পাচ্ছি বা ছোট্ট যে প্যাসেজ, এটাকে বলা হয় সার্ভিক্স। আর এখানে যে ব্রডার প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভেজাইনা। ওকে, তো এটা আমাদের কমপ্লিট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন পার্ট। এরপরে আমরা হোমিওস্ট্যাসিসটা দেখব। হোমিওস্ট্যাসিস কি? এটা আসলে একটা প্রসেস, এটা বডির একটা প্রসেস। এবার এটার প্রয়োজনীয়তা কি, আমাদের বডিতে প্রয়োজন কেন, সেটা আমরা দেখে নিই। দিস ইজ এসেনশিয়াল ফর সার্ভাইভাল, সেলটাকে বেঁচে থাকার জন্য, সার্ভাইভাল
অ্যান্ড প্রপার ফাংশনিং অফ সেলস অ্যান্ড অর্গান। আমাদের বডিতে যে বিভিন্ন সেল এবং অর্গানস রয়েছে তাদের বেঁচে থাকার জন্য সার্ভাইভাল এবং তাদের প্রপার ফাংশনিং, এটার জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, হোমিওস্ট্যাসিস ইজ এসেনশিয়াল ফর প্রপার ফাংশনিং অফ সেলস। সেলগুলো যাতে প্রপারলি ফাংশন করতে পারে তার জন্য কিন্তু হোমিওস্ট্যাসিসটা অত্যন্ত জরুরি। তো হোমিওস্ট্যাসিসটা আসলে কি, সেটা কি জিনিস? আমাদের যে বডিতে যে বিভিন্ন সেলুলার বা অর্গানের যে ফাংশনগুলো হয়ে থাকে সেটা একটা অপটিমাল কন্ডিশনে হয়ে থাকে। যেমন আমাদের বডির একটা ফিক্সড টেম্পারেচার থাকতে হবে, একটা ফিক্সড পিএইচ থাকতে হবে, ওয়াটার ব্যালেন্সটা ঠিক থাকতে হবে, গ্লুকোজ লেভেলটা ঠিক থাকতে হবে, তাহলেই আমাদের বডিটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা দেখতে পাবো টেম্পারেচার, আমাদের বডিতে যদি টেম্পারেচারটা খুব বেশি বেড়ে যায়, যেমন আমাদের যখন জ্বর হয় তখন আমরা কি দেখতে পাই যে আমাদের বডিটা কিন্তু ঠিকঠাক কাজ করে না। যা কাউকে যদি অত্যন্ত জ্বর চলে আসে তাহলে কিন্তু ঠিকঠাক তার বডি কাজ করে না। ওকে ওকে যদি কারো 104 105-এর উপরে জ্বর চলে যায় তাহলে সেটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যায়। ওকে, এবং সে তার নিজস্ব স্বাভাবিক জ্ঞানও থাকে না, অনেকে ভুল বকা শুরু করে, তো তার বডি কিন্তু স্বাভাবিক থাকে না। তো টেম্পারেচার আমাদের বডিতে স্বাভাবিক কাজ করতে গেলে কিন্তু আমাদের টেম্পারেচারটা বডিতে কনস্ট্যান্ট থাকতে হবে, একটা স্বাভাবিক টেম্পারেচারে থাকতে হবে। পিএইচ লেভেল আমাদের বডিতে ঠিক তেমনই, পিএইচ লেভেলটা যদি উপর নিচে হয়ে যায় তাহলে আমাদের বডির কিন্তু অত্যন্ত ক্ষতি হয়ে যায়, আমাদের বডিতে স্বাভাবিক ফাংশনিং কিন্তু হয় না। ওয়াটার ব্যালেন্স, যদি কারো আমরা দেখতে পাই যদি কারো ডাইসেন্ট্রি হয়ে যায় বা পেট পেট খারাপ, লুজ মোশন, এ সমস্ত ক্ষেত্রে যখন অনেকবার লুজ মোশন হয়ে যায় বা অনেকবার যদি কারো ভমিটিং হয়ে যায় তখন তার কিন্তু ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা শরীরে সেটা ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা আর ঠিকঠাক থাকে না। তখন সেক্ষেত্রে তারও কিন্তু স্বাভাবিক জ্ঞান থাকে না বা তারও বডিটা কিন্তু ফেইন্ট হয়ে যায়, সে ঝিমিয়ে পড়ে। ঠিক আছে, তো সেও স্বাভাবিক কাজ কিন্তু আর করার অবস্থায় থাকে না। গ্লুকোজ লেভেল, গ্লুকোজ লেভেলের যদি আমরা কথা বলি, যেমন ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে গ্লুকোজ লেভেলটা অত্যধিক বেড়ে যায় বডিতে, তো তাদেরও বডিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসতে শুরু করে। তো এই যে বিভিন্ন প্যারামিটার আমাদের বডির মধ্যে, টেম্পারেচার, পিএইচ, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, গ্লুকোজ লেভেল, এই ধরনের যে বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন যে সমস্ত আমাদের এই বিভিন্ন ধরনের যে এই জিনিসগুলো আমরা দেখছি, প্যারামিটার যেগুলো, এইটা একটা স্বাভাবিক রেটে থাকতে হবে, একটা স্বাভাবিক রেঞ্জে থাকতে হবে, তাহলেই আমাদের বডি সেটা স্বাভাবিক কাজ করতে পারবে, নর্মাল ফাংশন করতে পারবে। তার জন্য এই সমস্ত প্যারামিটারের একটা নর্মাল রেঞ্জ থাকতে হবে বা সেটা একটা কনস্ট্যান্ট অবস্থায় থাকতে হবে। আর আমাদের বডিতে বাইরের যদি কোনো এই সমস্ত প্যারামিটার যদি চেঞ্জ হয়, বাইরের যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে আমাদের বডি আমাদের শরীরের ভেতরের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে শুরু করে। তো বাইরের পরিস্থিতি চেঞ্জ হওয়ার সাথে সাথে শরীর এই যে বিভিন্ন প্যারামিটারকে ফিক্স রাখে বা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে যাতে করে বডি স্বাভাবিক অবস্থায় থাকে, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিস ইজ আ প্রসেস বাই উইচ লিভিং অর্গানিজম মেনটেন আ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট ডিসপাইট অফ এক্সটার্নাল চেঞ্জ। এক্সটার্নাল চেঞ্জ সত্ত্বেও, বাহ্যিক পরিবর্তন সত্ত্বেও শরীর যে নিজস্ব যে অভ্যন্তরীণ যে এনভায়রনমেন্ট সেটাকে স্টেবল রাখার চেষ্টা করে, সেটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে, যাতে করে এই বিভিন্ন প্যারামিটার যেগুলো আমাদের বডির ফাংশনিংয়ের জন্য ক্রুশিয়াল, এগুলো যাতে ঠিক থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এই যে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে স্টেবল রাখার যে প্রসেস, সেটাকেই বলা হয় কিন্তু হোমিওস্ট্যাসিস। ওকে, তো হোমিওস্ট্যাসিসের ডাইনামিক একটা ইকুইলিব্রিয়াম, বাইরের পরিস্থিতি চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু বডি আমাদের ভেতরের যে চেঞ্জটা সেটাকে অ্যাডজাস্ট করে একটা কনস্ট্যান্ট পজিশনে নিয়ে আসে। দিস ইজ কন্ট্রোল বাই নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, মেইনলি এক্সক্রিটরি সিস্টেমও এটার জন্য কাজ করে থাকে। এর এক্সাম্পল যদি বলি আমরা, বডি টেম্পারেচার রেগুলেশন কীভাবে হয়, যদি বডির টেম্পারেচারটা বেড়ে যায় বা বাইরে যদি টেম্পারেচার আমাদের বাড়তে থাকে, গরমের সময় আমরা কিন্তু অত্যন্ত ঘামতে থাকি, তো ঘামের মাধ্যমে কি হয়, সে ঘামটা আমাদের বডি থেকে যখন শুকাতে থাকে তখন সেটা আমাদের বডি থেকে লেটেন্ট হিট বা লিন তাপকে সংগ্রহ করে, আর সেটা থেকে আমাদের বডি থেকে টেম্পারেচারটা কিন্তু কমে যায়। এবার শিভারিং, ঠান্ডার সময় অত্যন্ত ঠান্ডা লাগলে কিন্তু আমরা কাঁপতে থাকি, শিভারিং, কাঁপতে থাকি। তো কাঁপার সময় কি হয়, আমাদের বডির টেম্পারেচারটা কিন্তু বাড়ে। তো এই যে দুটো ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট যার মাধ্যমে আমাদের বডিতে টেম্পারেচারটা রেগুলেট হচ্ছে, এইটা কিন্তু একটা হোমিওস্ট্যাসিসের একটা প্রসেস। এরপরে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল,
যদি গ্লুকোজ লেভেল আমাদের বডিতে বেড়ে যায়, ইনসুলিন কাজ করে গ্লুকোজটাকে কমায়। গ্লুকাগন যদি গ্লুকোজটা কমে যায় তাহলে গ্লুকাগন সেটাকে বাড়িয়ে তোলে, যাতে করে একটা অপটিমাল গ্লুকোজ লেভেল বডিতে মেনটেন থাকে। তো এটাও একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণ। এরপরে ওয়াটার ব্যালেন্স, আমাদের কিডনি এবং এডিএইচ এই দুটো কিন্তু আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ রাখে। তো এইটা হচ্ছে একটা কমপ্লিট হোমিওস্ট্যাসিসের প্রসেস। এরপর আমরা দেখব যারা হোমিওস্ট্যাসিস করতে পারে, যারা নিজের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে পারে, তাদেরকে রেগুলেটর বলা হয়। মানে বাইরের বিভিন্ন ধরনের এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করা, রেগুলেট করা, এটা যারা করতে পারে তাদেরকে রেগুলেটর বলা হয়। যেমন আমরা ম্যামলস, বার্ডস, এরা কিন্তু রেগুলেটর হিসেবে কাজ করে। তারা কি করে, যে দ্যাট মেনটেন কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট ডেসপাইট অফ এক্সটার্নাল চেঞ্জ। বাইরে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে সাথে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করা, রেগুলেট করা, এটা যারা করতে পারে তাদেরকে রেগুলেটর বলা হয়। এর এক্সাম্পল কি, আমরা যেমন হিউম্যান, আমরা আমাদের বডির টেম্পারেচারটাকে মেনটেন করি। বাইরে যদি ঠান্ডা হয় তাহলে আমাদের বডিটা শিভারিং হয়, কাঁপতে থাকে। বাইরে যদি টেম্পারেচার বেড়ে যায় আমরা কিন্তু ঘামতে শুরু করি। তো এই যে ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমাদের যে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে রেগুলেট করার যে চেষ্টা, এটা কিন্তু আমরা করতে পারি, তাই আমরা কিন্তু রেগুলেটর। ইউজ ফিজিওলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল মেকানিজম ফর থার্মোরেগুলেশন। বিহেভিয়ারাল মেকানিজম মানে আমাকে যদি কেউ রোদ্রে দাঁড় করিয়ে রাখে তাহলে আমি কি দাঁড় হতে থাকবো, মানে দাঁড় হতে চাইবো? আমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করব, কোনো একটা ছায়ায় বা কোনো একটা শেডে আসার চেষ্টা করব। তো এটা একটা বিহেভিয়ারাল মেকানিজম, যে আমরা কোনো একটা আনফেভারেবল কন্ডিশনে কিন্তু থাকতে চাই না। যে কোনো আনফেভারেবল কন্ডিশনে কিন্তু আমরা থাকতে চাই না, সেখান থেকে আমরা সরে যাই, একটা ফেভারেবল কন্ডিশনে আমরা চলে আসার চেষ্টা করি। এটা হচ্ছে বিহেভিয়ারাল মেকানিজম। ফিজিওলজিক্যাল মেকানিজমটা কি, আমরা থার্মাল রেগুলেশনের ক্ষেত্রে দেখলাম, টেম্পারেচার রেগুলেশনের ক্ষেত্রে, যে যখন আমাদের বডি মানে বাইরের টেম্পারেচার যখন বেড়ে যায় তখন আমরা কিন্তু ঘামতে শুরু করি। দিস ইজ আ ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট, লাইক সোয়েটিং, শিভারিং, দিজ আর। কনফর্মাসটা কি, কনফর্মাস হচ্ছে সে সমস্ত প্রাণী বা অর্গানিজম যারা কিন্তু বাইরের পরিস্থিতির সাথে সাথে, বাইরের পরিস্থিতি চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু নিজের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে তারা অ্যাডজাস্ট করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। তাদের ইন্টারনাল এনভায়রনমেন্টটা বাইরের এনভায়রনমেন্টের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে থাকে, এদেরকে কনফর্মার্স বলা হয়। ওকে, তো অর্গানিজম দ্যাট চেঞ্জ দেয়ার ইন্টারনাল এনভায়রনমেন্ট টু ম্যাচ এক্সটার্নাল কন্ডিশন, তাদের এক্সটার্নাল কন্ডিশনের হিসেবে তাদের ইন্টারনাল কন্ডিশনটা হয়ে থাকে। তো এটা ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে হয়, অ্যামফিবিয়ান্স অ্যান্ড ফিশ এদের ক্ষেত্রে হয়। এর অ্যাডভান্টেজটা কি, লো এনার্জি এক্সপেন্ডিচার, এদেরকে বেশি এনার্জি এক্সপেন্ড করতে হয় না। আমরা যেমন বডির ঠান্ডার সময় আমরা যদি আমাদের বডির টেম্পারেচারটা কিন্তু তখনও স্বাভাবিক থাকে, তো সেটার জন্য কিন্তু আমাদের তখন মেটাবলিজম রেটটা বেড়ে যায়। ওকে, আমাদের তখন কিন্তু এনার্জি বেশি প্রয়োজন হয়। এর লিমিটেশনটা কি, লিমিটেড টু ন্যারো এনভায়রনমেন্টাল রেঞ্জ, এরা কিন্তু সমস্ত এনভায়রনমেন্টে থাকতে পারবে না। তাদের যে ফেভারেবল এনভায়রনমেন্ট সেখানেই থাকতে পারবে, তাছাড়া কিন্তু থাকতে পারবে না। কিন্তু আমরা হিউম্যান, আমরা কিন্তু পৃথিবীর প্রায় অনেক জায়গায়, প্রায় সমস্ত জায়গায় কিন্তু থাকি। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মানুষ বসবাস করে, আর বিভিন্ন দেশের যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা কিন্তু আলাদা। কোথাও অনেক গরম থাকে, কোথাও অনেক ঠান্ডা থাকে, কোথাও যেমন নরওয়ের দিকে 6 মাস রাত 6 মাস দিন থাকে। তো এত এক্সট্রিম কন্ডিশনেও কিন্তু মানুষ থাকে। ওকে, যেমন নরওয়ে হয়ে গেল, আমাদের ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই সমস্ত জায়গা এগুলো আর্কটিক জায়গা, আর্কটিক এরিয়া, এখানে কিন্তু 6 মাস দিন 6 মাস রাত থাকে। তো এমন হার্শ অ্যান্ড এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনেও কিন্তু মানুষ বসবাস করে। তো এনভায়রনমেন্টাল কন্ডিশন যেমনই হোক আমরা কিন্তু থাকতে পারি, আমরা কিন্তু নিজেদের বিহেভিয়ারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা নিজেকে ঠিক রাখতে পারি। তো এইটা কিন্তু যারা কনফার্মার্স তারা কিন্তু করতে পারে না। এখানে আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি দেখি, এক্সটার্নাল এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয় তখন ইন্টারনাল এনভায়রনমেন্টটাকেও চেঞ্জ করছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে সাথে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকেও চেঞ্জ করছে। তো এইটা হচ্ছে কনফার্মার্স। কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সত্ত্বেও ইন্টারনাল এনভায়রনমেন্টটা কনস্ট্যান্ট রয়েছে, এটা হচ্ছে রেগুলেটরস। ওকে, পার্শিয়াল রেগুলেটর কারা, কিছুক্ষণ পর্যন্ত তারা কনস্ট্যান্ট থাকতে পারে, তারপরে তারা রাখতে পারে না, তাদের চেঞ্জ হয়ে যায়। ওকে, এটা শ্রিউ, যারা আমরা বাংলায় ছুঁচো বলে থাকি। দিস ইজ শ্রিউ। রেগুলেটরসদের আমরা এক্সাম্পল আমরা হিউম্যান, কনফর্মার্সের একটা এক্সাম্পল হচ্ছে ইনভার্টিব্রেটস মতলব ফিশ। তো এখানে আমাদের আজকের টপিকটা শেষ হচ্ছে। এবার আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিই।
বাকি তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাজ ইউজুয়াল। এখানে আমরা দেখব হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেমের প্রাইমারি ফাংশনটা কি? পাম্প ব্লাড, রিমুভ ওয়েস্ট অ্যান্ড মেনটেন হোমিওস্ট্যাসিস, নো ডাইজেস্টিভ ফুড প্রোডিউশন। ওকে, রিমুভ ওয়েস্ট অ্যান্ড হোমিওস্ট্যাসিস এটা হয়ে যাবে রেসপিরেটরি সিস্টেমের কাজ। এখানে ওয়েস্টটা কি? CO2টাকে বের করে দেয়, CO2টাকে বাইরে বের করে দেয়, এর মাধ্যমে পিএইচটাকে কন্ট্রোল করে, তো হোমিওস্ট্যাসিসে সেটা হেল্প করে। এরপরে উইচ অর্গান নট পার্ট অফ এক্সক্রিটরি সিস্টেমের পার্ট কোনটা না? কিডনি পার্ট, লাংস পার্ট, হার্ট পার্ট না, স্কিন পার্ট। তো নট জিজ্ঞেস করা হয়েছে, তো আমাদের আনসার হয়ে যাবে হার্ট। নেক্সট আমরা দেখব হোয়াট ওয়েস্ট প্রোডাক্ট ডু লাংস এক্সক্রিট। লাংস থেকে কোন ওয়েস্ট প্রোডাক্টটা বের হয়? CO2। ওকে, এরপরে দ্য লিভার্স রোল ইন এক্সক্রিশন ইনক্লুড। লিভার কি করে? ব্রেকিং ডাউন টক্সিনস অ্যান্ড প্রডিউসিং ইউরিয়া, এটা লিভারের কাজ ছিল। এরপর আমরা যদি দেখি দ্য নার্ভাস সিস্টেম ট্রান্সমিটস সিগন্যাল কিসের মাধ্যমে? ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ সিগন্যাল দেয়। এরপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম CNS ইজ কনসিস্ট অফ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। এরপরে নিউরনস আর স্পেশালাইজড সেলস দ্যাট কন্ডাক্ট নার্ভ ইম্পালস। এরপরে দ্য সোম্যাটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল। সোম্যাটিকটা কি করে? আমাদের ভলেন্টারি কাজ করে, যেটা আমাদের স্কেলিটাল মাসল সেটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, এরপর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের জন্য বডিকে প্রিপেয়ার করে। এরপরে উইচ স্ট্রাকচার কানেক্টস ব্রেইন টু দ্য বডি। ব্রেইনকে বডির সাথে কে কানেক্ট করে? আমাদের স্পাইনাল কর্ড। হরমোনস আর কেমিক্যাল মেসেঞ্জার। দ্য এন্ডোক্রাইন সিস্টেম রেগুলেটস। এন্ডোক্রাইন কি করে? অনলি মাসল মুভমেন্ট, গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন সবগুলো করে। ব্লাড ফিল্ট্রেশন নো, সোয়েট প্রোডাকশন। ওকে, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সোয়েট প্রোডাকশনও কিন্তু হেল্প করে, নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা হয়ে যাবে। ওকে, তো এরপরে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমাদের লেকচার পিডিএফ যেটা থাকবে, লেকচার পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, আর হোয়াটসঅ্যাপটা তোমরা জয়েন করবে ফর রেগুলার আপডেট। এখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ থেকে তোমরা কন্টেন্টটা তৈরি করতে পারো, এখান থেকে পড়তে পারো, আর এখান থেকে পিডিএফটা নিয়ে তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করবে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ডোন্ট ফরগেট টু কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি ডাউট। যদি তোমাদের কাছে কোনো ডাউট থেকে থাকে, কারো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই হিট করবে। সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। আশা করি তোমরা ক্লাসটাকে অনেকটা এনজয় করেছো, অনেক কিছু শিখতে পেরেছো, আর এটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল ছিল, এটাই আশা করা যায়। ওকে, সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, stay on, take care, goodbye.